ডাক্তার এসে গেছে? না। তাহলে ডাকলে কেন? বেশ ঘুমোচ্ছিলাম। নাক ডাকার আওয়াজ হচ্ছে, একটু জেগে থাকো। এত কেন ঘুম পাচ্ছে কে জানে? দুর্বল শরীর, এরকম একঠায় বসে থাকলে ঘুম পাবে। আধ ঘন্টা হয়ে গেল এসেছি, এখনো ডাক্তারের দেখা নেই। কাউকে ডেকে জিজ্ঞাসা করবো তারও তো উপায় দেখছি না। কেউ তো এদিকে আসছেও না। কি ব্যাপার বুঝতে পারছি না। যন্ত্রণাটা শুরু হলো। এতক্ষণ বেশ ছিলাম জানো, একটু নড়ে বসেছি কি ব্যাস, বসার জায়গাটা যেন সূচ ফুটলো। ডাক্তার এলে যন্ত্রণা সামলাবো না তার সাথে আমি কথা বলবো? যা বলার তুমি বলো। তা হয় নাকি? ডাক্তারবাবু রোগীর মুখ থেকে সব শুনতে চাইবেন না? যা বলার অল্প কথায় বলবে, একদম আবল তাবল বলবে না। কথায় পেলে তোমার তো কোনো মাত্রা জ্ঞান থাকে না। তুমি তো পাশে আছো, সেরকম বুঝলে লুকিয়ে গায়ে একটা আঙুলের খোঁচা দেবে, আমি চুপ করে দেবো। তুমি তো জানো আমার একটু ডাক্তার ফোবিয়া আছে। ডাক্তারের কাছে এলে না আমার কোনো নার্ভাস লাগে, টেনশন হয়, সব কথা আমি গুছিয়ে বলতে পারি না। তুমি সঙ্গে আসতে রাজি হলে তাই আমি এলাম, নাহলে আমি আসতাম নেভা। আমি তো সবটাতে তোমার সঙ্গে থাকতে পারবো না। তবে যে আর বুঝে শুনে সামনে চলতে শিখবে। যন্ত্রণাটা বাড়ছে। না, চলে গেল। গেলে কি হবে, আবার তো ঘুরে আসবে। বড় স্কিন স্পেশালিস্টের কাছে এসেছে, এবার ঠিক ওষুধটা পড়লে একদম কমে যাবে। বড়দা তো বলেন এটা একটা ধন্বন্তরী, কত খোঁজ খবর নিয়ে তবে না এই অ্যাপয়েন্টমেন্টটা নিলেন। তোমার বড়দা অথচ আমার জন্য যা করেন না, আমার নিজের বড়দা থাকলে তা করতেন কিনা সন্দেহ। চারু, ভাবছি এবার পুজোর সময় বড়দাকে না খুব সুন্দর থেকে একটা দামি শাড়ি প্রেজেন্ট করবো। শাড়ি প্রেজেন্ট করবে বড়দাকে? হ্যাঁ, পরবেন। বড়দা শাড়ি পরবেন? আমি বড় বৌদির কথা ভেবে বলেছি। বড়দা তো কিছু নিতেই চান না, তা শাড়িটা তো বড় বৌদিকে দিতে হবে নাকি? আচ্ছা, এটুকু কথা তুমি বুঝে নিতে পারছো না? তোমার কথাবার্তার যা ছিঁড়িছাড়, তা আমি কেন, কেউ বুঝতে পারবে না। ডাক্তার বাবুর সঙ্গে এরকম হেয়ালি মার্কা কথা বলবে না, বুঝলে? না না, তার সঙ্গে তো আমার মাত্র দুটি কথা। স্কিনে স্পট দেখা দিয়েছে আর মাঝে মাঝে সূচ ফোটার মতো যন্ত্রণা হয়, ব্যাস কথা শেষ। যন্ত্রণাটা আসে আবার চলে যায়, এটাও বলবে। হ্যাঁ, আসে আবার চলে যায়, আসে আবার চলে, এইটুকু তো তার সাথে কথা। এইটুকু বলতে আমি ঝামেলা পাকাবো, এতটা কাঁচা খোলা আমাকে তুমি সত্যি চামড়ায় কি জ্বালাতুনে ব্যাধিটাই না এলো। চারু, এর থেকে না গন্ডারের চামড়া ভালো, জানো তো? সূচ কি পেরে ফোটালেও লাগবে না। আচ্ছা চারু, কথাটা ডাক্তারবাবুকে বলে দেখবো, শুনে মজা পান কিনা? না, ডাক্তারবাবুকে তোমার মজার কথা শোনাতে যাবে না, একদম না। আচ্ছা, তুমি যখন বলছো তখন যাও না। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, ফোনটা বাজছে, উঠে ধরবো? বাঁচতে দাও, আওয়াজ পেয়ে যদি কেউ আসে তাহলে ডাক্তারের খবরটাও নেওয়া যাবে। কিন্তু কেউ তো এদিকে আসছেই না। বসো তো চুপ করে, তোমার এত উদ্বেগটা কিসের? ওদের অফিস, ওদের চেম্বার, ওরা বুঝবে। না, তুমি বুঝতে পারছো না, আমরা তো এতক্ষণ ধরে বসে আছি। হয়তো এমনও হতে পারে অফিস থেকে আমাদের কিছু বলতে চাইছে অ্যাবাউট ডক্টরস ডিলে। ধরো তাহলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধরতেই তো হবে। হ্যালো, লায়লা? কে লায়লা? সাতজন্মে আমি লায়লা বলে কাউকে। দাঁড়ান দাঁড়ান, আপনি কেন ফোনটা ধরেছেন? হ্যালো, লায়লা বলছি। স্যার, সরি স্যার, ব্রেকফাস্ট করছিলাম স্যার, হাত মুখটা ধুয়ে আসতেই। হ্যাঁ হ্যাঁ স্যার, পেশেন্ট ওয়েট করছে। হ্যাঁ, ও ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার, রাখছি। হ্যাঁ, ডাক্তারবাবু একটু বাদেই চেম্বারে চলে আসবেন। উনি সময় মতোই এসেছিলেন, কিন্তু আমাদের নার্সিং হোমের বড় কর্তা ওনাকে একটা জরুরি বিষয় ডেকে পাঠিয়েছিলেন। না, আমি এখনো ডিসকাশন চলছে, তবে উনি জানিয়ে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন, সরি। এছাড়া আমি আর কি বলতে পারি বলুন? এ বাবা, এই চারটায় কাটাকুটি করে ফেললাম। ডাক্তারবাবু এবার ভীষণ রেগে যাবেন। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ডাক্তারবাবু কি খুব প্রকৃতির? বুঝলাম না। মানে আপনি বললেন না ডাক্তারবাবু ভীষণ রেগে যাবে, মানে উনি রাগী না গম্ভীর প্রকৃতির, আমি জানতে চাইছিলাম। সেটা এলে বুঝতে পারবেন। তোমাকে কথা কম বলতে বলেছিলাম না? ডাক্তারবাবুর নেচারটা জেনে নিতে দোষটা কোথায়? কি হবে জেনে? বুঝতে পারছো না, আমার তো নার্ভাস লাগবে। এসেছো তো স্কিন স্পেশালিস্টের কাছে, ডাক্তারবাবু কি তোমার উপর ছুরি কাছে চালাবেন না? একটু জল দাও তো, খাবার জল। দাঁড়াও একটু। ভাবছি চারু,
টয়লেটটা সেরে আসবো কি? কোনো ঘোরাঘুরির দরকার নেই, চুপ করে বসো, এক্ষুনি ডাক্তারবাবু এসে যাবেন। দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। হ্যাঁ, নাও। গলাটা শুকিয়ে গেছে চেষ্টায়। আপনি যদুপতি বাবু? ইয়েস ম্যাডাম। পেশেন্ট? পেশেন্ট। আচ্ছা, আপনার কিন্তু এখানে থাকা চলবে না। পেশেন্ট এখানে একাই থাকবেন। প্লিজ ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করুন, ডাক্তারবাবু তাই চান। সে কি? মহিলা পেশেন্ট হলে তার সঙ্গে কেউ একজন থাকতে পারেন। আমি থাকলে ওর একটু সুবিধে হয়। আর আপনি না থাকলে ডাক্তারবাবুর একটু সুবিধে হয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি না তাহলে। না না, তুমি চলে যাচ্ছ বললে হয় নাকি? ম্যাডাম, কাকে তাড়াচ্ছেন? উনি আমার স্ত্রী। আমি কি তা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেছি? তুমি দুর্ভাবনা করো না, আমি তো পাশের ঘরেই থাকি। না না, আমার চিকিৎসা করার কোনো এই দরকার শোনো, নেই। শোনো, না না, ছেলে- চলো চলো চলো, আমরা দুজনে ছেলেরা একসাথে চলে শোনো, যাই। ওরা বসো। এ কি ধরনের নার্সিং হোম রে বাবা? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে। আরে না বাবা, না না, চলো চলে যাই। বসো না, শান্ত হয়ে বসো, আগে বসো, ছেলে মানুষই না করে বসো। বসো আগে, বসো, হ্যাঁ শান্ত হয়ে বসো। বসো। ডাক্তারবাবু এলে যা যা বলার বলবে। আমি তো পাশের ঘরেই রইলাম, তোমার জন্য জলের বোতলটা রেখে যাই। না না, আমি তো জল খেলাম। তোমার চেষ্টা পেলে তুমি কি করবে, নিয়ে যাও। আচ্ছা। শোনো, হ্যাঁ। এদের ওদের যেও না। তোমার তো আবার সব ঘুরে ঘুরে দেখার বাতি। চুপচাপ একটা জায়গায় বসে থাকবে, যাও। আমি এক জায়গায় শান্ত হয়ে চুপ করে বসে থাকবো, তুমি কোনো চিন্তা করবে না। ওই ওই ওয়েটিং রুমে থাকছো তো? হ্যাঁ। যাও, যা কপালে থাকার তাই হবে। দিলে তো আমার বউটাকে এখান থেকে তাড়িয়ে পুতুলের মতন একটা কোণে চুপচাপ বসে থাকলে চিকিৎসায় কি এমন ব্যাঘাত ঘটতো। এরকম একটা অদ্ভুত কন্ডিশনে পড়তে হবে কে জানে। বাবা, মনে হচ্ছে আপনাকে বাঘের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তা বয়স তো কম হয়, এখনো বউয়ের আঁচলের খুঁট ধরে চলতে হচ্ছে। আপনার ছেলেপুলেরা নিশ্চয়ই আপনাকে নিয়ে খুব হাসাহাসি করে। আমার কোনো ছেলে পুলে নেই। আই অ্যাম দ্য অনলি চাইল্ড অফ মাই ওয়াইফ। তাই বটে, চাইল্ডই বটে, তবে বুড়ো খোকা। যে আপনি যাই বলেন আমি কানে কিছু তুলছি না। আপনাকে পরিষ্কার বলি, আমার একটু ডাক্তার ফোবিয়া আছে। আমি ডাক্তারের কাছে কিরকম একটা ভয় পাই, আমার নার্ভাস টেনশন পাই। এসেছেন তো স্কিনের ট্রিটমেন্ট করতে, তা দেখছি দস্তুর মতো আপনি একজন সাইকোলজিক্যাল পেশেন্ট। কটা রোগ আপনার? একটা মানুষের কি দুটো তিনটে রোগ থাকতে পারে না? নিশ্চয়ই পারে, তবে ওই মগজের রোগটা সারিয়ে এখানে এলে আপনাকে ডিল করতে আমাদের কিঞ্চিত সুবিধে হয়। সিস্টার, চামড়ার রোগটা না সারিয়ে মগজের ট্রিটমেন্টটা আগে করাটা সঠিক বিবেচনা হয় কি? লেদ ভেদে বউ নেওটা হলে কি হবে? কথা চালানো তো বেশ টনটনে দেখছি। কথাগুলো কিন্তু আমার মগজ থেকেই আসছে, তার মানে ব্রেনটা আমার ঠিক আছে। তা আমাকে মানতেই হচ্ছে। আচ্ছা শুনুন, হ্যাঁ। এবার আপনি এখানে এসে বসুন। ডাক্তারবাবু আসার আগে আপনাকে চেক করে এই চার্টে আমি নোট করব। আমি ভেতর থেকে কয়েকটা জিনিস নিয়ে আসছি, আপনি এখানে এসে বসুন, আমি আসছি। আমি একা? হ্যাঁ, ডাক্তারবাবুকেই তো দেখাতে এসছি। দাদা আসছি। বাবা, একা? ও বাবা। কি হলো? কোথায় এসে বসলেন? হ্যাঁ, আপনি বললেন ওখান থেকে এখানে এসে বসতে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখে আপনি বুঝতে পারলেন না এটা ডাক্তারবাবুর চেয়ার? চেয়ারের ব্যাক রেস্টে তোয়ালে ফেলা রয়েছে, দেখেও আপনার মগজ কাজ করলো না। আপনাকে নিয়ে তো মহা মুশকিলে পড়ে গেল দেখছি। হ্যাঁ, আমি বোধহয় ভুলই করে ফেলেছি। আসলে আমার স্ত্রী চারু এখানে থাকলে না আমার এতটা ভুল হয় না। একটু অন্যমনস্ক ছিলাম, তাছাড়া আরো কত কি ভুল করে ফেলবো কে জানে। হাঁ করুন, হাঁ করুন। আমার জ্বর নেই। থাকুক না থাকুক আপনার টেম্পারেচারটা আমাকে নিতে হবে, আপনি হাঁ করুন। আমি বলছি জ্বর নেই তো, টেম্পারেচারটা। হাঁ করুন। আরে হাঁ করুন না। ঝামেলা। আরে বাবা, স্কিনের অসুখটা খারাপ ধরনের হলে জ্বর সাধারণত থাকে। ঝামেলা। নড়ছেন কেন? এদিকে ঘুরে চুপ করে বসুন এক জায়গায়। ও দেখি হয়ে গেছে। ছাড়ুন থার্মোমিটারটা, ছাড়ুন। কামড়ে ধরে রেখেছিলেন কেন?
আছে? সেটা ডাক্তারবাবু আপনাকে সময় মতো জানিয়ে দেবেন। জানি, জ্বর নেই শুধু। হ্যাঁ হ্যাঁ। এই যে শুনুন, এবার এখানে একটু হাতটা বাড়িয়ে দিন, কারণ আমি এখন আপনার রক্ত নেব। ও বাবা, রক্ত? এই রক্ত নেবার সময় যদি আমার স্ত্রীকে থাকবার একটু অনুমতি দেন। তার কোনো উপায় নেই, আপনি বসুন, বসে হাতটা বাড়ান। টেবিলে ঠিক করে রাখুন হাতটা। হ্যাঁ। সূঁচটা একবার দেখবো? কিচ্ছু দেখতে হবে না, মুখ বুঝে যা করছি করতে দিন তো, আমাকে কিন্তু রাগাবেন না। হাতটা এখানে দিন। ওমা, কোথায় গেলেন? কি আশ্চর্য! আরে গেলেন আপনি ওখানে বসে কি করছেন? আপনাকে আমি এখানে বসতে বলেছি না? এখানে উঠুন, এখানে এসে বসুন। ওখানে আপনি হাত বাড়িয়ে কি করছিলেন? এখানে এসে বসুন। রক্ত রক্ত রক্তটা পরীক্ষা করার জন্য নেওয়া হবে, বসুন। ভয় ভয়। হাতটা বাড়িয়ে বসুন, ভয়ের কিচ্ছু নেই, একটু তাড়াতাড়ি করুন না। দেখি হাতটা একটু মুঠো করবেন। ওই হাতটা কেন, যে হাত থেকে রক্ত নেব সেই হাতটা মুঠো করুন শক্ত করে। হ্যাঁ দেখি। হ্যাঁ। আবার কেন হাত ছড়িয়ে নিলেন? এবার কিন্তু এই সূচ ফুটিয়ে আপনার রক্তে আমি একটা এয়ার বাবল ঢুকিয়ে দেবো, যেটা সোজা আপনার ব্রেনে চলে যাবে। তারপর চোখের পাতায় তুলসী পাতা ঠেকিয়ে আপনার ইহলীলা শেষ। রক্ত নেবেন? নিন, এত ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাচ্ছি না। হ্যাঁ নিন নিন। দেখি দেখি দেখি। নিন। চিৎকার করবেন না, চিৎকার করবেন না। হয়ে গেছে, হাতের মুঠো ছাড়ুন, হাতটা একটু এদিকে ঘোরান, মুঠোটা ছাড়ুন। কতটা রক্ত নিলেন? প্লিজ শাট আপ। আমার রক্ত আমার জিনিস, আমি জানতে চাইতে পারি না কতটা নিলেন? না, পারেন না। আমার মানি ব্যাগ থেকে কেউ টাকা তুলে নিলে আমি জানতে চাইতে পারি না কত টাকা নিলেন? কোনো কথা নয়। এ তো রক্ত ছিনতাই। আরে দূর মশাই, আপনি তো বড্ড বাঁচান। আপনার মতো বিয়ারা পেশেন্ট আমি আজ পর্যন্ত একটিও পাইনি। রিপোর্টে ঝামেলা করলে কিন্তু আমি আপনার সম্পর্কে অফিসে গিয়ে কমপ্লেন করব। তখন আর আপনার এখানে ট্রিটমেন্ট পাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, আপনার তো সবই অদ্ভুত। মুখে লাল লাল ফোঁটা কেটে সঙ্গে মেকআপ নিয়ে এসে। তারপর উদ্ভট সব কথাবার্তা, অস্বাভাবিক আচরণ। কেউ কোথাও আপনার কোনো চিকিৎসা করবে না, এটা আমি বলে দিলাম। দেখুন, দোষ ত্রুটি কিছু করে ফেলতে পারি, তার জন্য এত কড়া ধমক দেবেন? কেন দেব না? আমি একজন সিনিয়র সিটিজেন তো। তাতে কি হয়েছে? 7 খুন মাফ হয়ে যাবে। না, সবাই একটু শ্রদ্ধা সহানুভূতির চোখে দেখে তো। এই যে আপনি বললেন আমি মুখে লাল লাল ফোঁটা কেটে এসেছি, কথাটা কি ঠিক? মুখের কাছে একটা আয়না ধরে দেখুন, ঠিক না বেঠিক? না, আপনি ভুল দেখেছেন। ভুল দেখেছি? আশ্চর্য। দেখি, ছাড়ুন। টেবিলটা বাজাবেন না। হ্যাঁ, টেবিল বাজাবেন না। এক কথা কতবার বলবো আপনাকে? না, এখান থেকে রক্ত চুইছে কি না? ওখান থেকে আর রক্ত চুইবে না। আমি আবার বলছি, আপনি ভুল, আমি নির্ভুল। এগুলো লাল লাল ফোঁটা নয়, এগুলো রেড স্পট। রেড স্পট এগুলোই আমার শরীরে দেখা দিয়েছে, তার জন্যই আপনাদের এই নার্সিং হোমে আমি চিকিৎসা করতে এসেছি। এগুলো রেড স্পট? হ্যাঁ, কাছে এসে নজর করুন। আচ্ছা, এগুলো কি খালি মুখে আর হাতেই হয়েছে? না না, শরীরের সর্বাঙ্গে হয়েছে। এই দেখুন না, ওই গলায়, পিঠে, গায়ে, নাভির কাছে, বসার জায়গায়। ইচিং হয়? হ্যাঁ, ভীষণ ভীষণ ইচিং হয়। পেইন হয়, পেইন হয়, নড়াচড়া করলেই। চার্টে এসব আমাকে নোট করতে হবে। আমি না ভেতরে গিয়ে ঠান্ডা মাথায় বসে সব লিখে নিচ্ছি। আপনি কিন্তু এখানেই বসবেন, এখানে চলে আসবেন না। আচ্ছা, আমি ভেতরে গিয়ে সব লিখে নিচ্ছি, বসুন। ও হো, আসল কাজটাই তো করতে ভুলে গেছি। আবার রক্ত? না, আর রক্ত নয়।
দরজায় তালা লাগিয়ে দিলাম। এ তো তাজ্জব ব্যাপার, পেশেন্টকে তালা মেরে আটকে রাখছেন। প্লিজ খুলে দিন। প্লিজ আপনি এখানে এসে বসুন। সকাল থেকে না অনেক অস্বাভাবিক কাণ্ড আপনি ঘটিয়েছেন, এবার আপনি চুপচাপ এখানে এসে বসুন। অস্বাভাবিক কাণ্ড তো আপনি এখানে এসে বসুন না। আপনি গোড়ায় আমার স্ত্রীকে এখান থেকে সরিয়ে দিলেন, তারপর এসছি চিকিৎসার জন্য, আপনারা তালা মেরে আমাকে বন্ধ করে রাখলেন। কি ভেবেছেন কি আপনি? আরে কথার উত্তর দেয় না। আরে কিছু বলবেন তো নাকি? আপনার কথা বলার ফাঁকে ফাঁকে এই চারটা আমি কমপ্লিট করে ফেললাম। চলি। চলি মানে? চলি মানে চলি মানে চলি। কে কে কে? চেম্বারে ঘুরঘুর করছেন আপনি কে? আমি কে? ও আমি পেশেন্ট। মিস্টার রেড স্পট যদুপতি। আপনি উঁকি ঝুঁকি দিয়ে কিছু খুঁজছেন? হ্যাঁ স্যার খুঁজছি। খুঁজছেন সেটা কি? বাইরে বেরোবার দরজা। বাইরের দরজা তো এইটা। এইটা তো সিস্টার তালা মেলে চলে গেলেন, তাই আমি স্যার খুঁজে দেখছিলাম এদিক ওদিক কোনো বেরিয়ে যাওয়ার ফাঁক ফোকর পাই কিনা। এখান থেকে বেরিয়ে যাবার একটাই দরজা, কাজেই বেরিয়ে যেতে আপনি পারছেন না, সব বন্ধ করা আছে। ওই জন্যই কিরকম দম বন্ধ লাগছে স্যার। আপনার কি ক্লস্ট্রোফোবিয়া আছে? সেটা কি স্যার? ক্লস্ট্রোফোবিয়া, বন্ধ জায়গায় দম বন্ধ হয়ে যাবার আতঙ্ক আছে? না স্যার। আমাকে বলতে পারেন, আমি ডাক্তার। আপনি ডাক্তারবাবু? আমি তো বুঝতে পারিনি, গলায় স্টেথোর বদলে একটা ক্যামেরা ঝুলছে। স্টেথো আছে, আছে আছে। ছবি তোলা আমার হবি। ও ক্লস্ট্রোফোবিয়া থাকলে সারিয়ে নিন। আচ্ছা, না স্যার আমারও সব নেই, তবে একটা অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেলাম কিনা, তাই আমার কিরকম একটা সাফোকেশন লাগছে। স্যার আপনার কাছে একটা জিনিস আমি চাইতে পারি? জিনিসটা কি? এই যে বড় তালা মারাটা আছে না, এর চাবিটা স্যার আপনার কাছে আছে? না, আপনি অযথা ভেবে মরছেন। আপনাকে কেন আটকে রাখবে? পাছে আমি এখান থেকে পালিয়ে যাই, তাই দরজায় তালা দেওয়া হয়েছে। ওমা, আপনি পালাতে যাবেন কেন? আমি কিন্তু পালাবার তালেই আছি, মৌকা পেলেই কেটে পড়ব। দাঁড়ান, আপনার একটা ছবি নেই? আমার একটু বাঁদিকে স্মাইল স্মাইল। আপনি এই গুড হোপ নার্সিং হোমে আমার শেষ পেশেন্ট, তাই আপনার একটা ছবি নিলাম। আপনাকে দেখেই যে করে হোক আমি এখান থেকে পালাবো। কেন স্যার? কারণ একটা আছে। কি কারণ? আজ আমি এই গুড হোপ নার্সিং হোমে এসে অথরিটিকে একখানা চিঠি দিলাম, তাতে জানিয়েছি আজ থেকে এখানে আমি আর রোগী দেখব না। তাহলে আমার কি হবে? আমি যে এতক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করে বসেছিলাম। দাঁড়ান, বাকিটা শুনুন আগে। এখানকার এক কর্মকর্তা আমাকে বললেন, আপনার মাথাটা দিনকে দিন বিগড়ছে, তাই ইস্তফা অ্যাকসেপ্টেড, কিন্তু আজ আপনাকে রোগী দেখতেই হবে, কারণ ইতিমধ্যেই কিছু পেশেন্ট চিকিৎসা পাওয়ার জন্য খাতায় নাম লিখিয়ে ফেলেছে। তারা ফেরত গেলে নার্সিংহোমের বদনাম। সুতরাং আজকের মতো বলতে পারেন আমাকে একরকম ঠেলে পাঠিয়েছে। আমি ঠিক করেছি আজকে অন্তত আমি রোগী দেখব, যদি তারা আমার মনের মতো পেশেন্ট হয়, নয়তো পালাবো। কিন্তু সেটা বুঝতে পেরে না ওরা এই নার্সিং হোমের দরজায়। না না, আমি যেটা বলতে চাইছি, কিন্তু আমি আপনার মনের মতো হবো কিনা আমি তো বুঝতে পারছি না। আপনার যা বয়স তাতে আপনি বাতিল হয়ে যেতেও পারেন, কারণ কাল মিডনাইটে আমি সিদ্ধান্ত নিয়েছি সব রকম বুড়োদের চিকিৎসা আমি করব না।
কিছুতেই না, তারা আমার কাছে সব বাতিল। তা বাতিলদের কি গতি হবে ডাক্তারবাবু? বাবা, ডাক্তারের অভাব, দেশে স্কিন স্পেশালিস্টের ছড়াছড়ি ছড়াছড়ি ছড়াছড়ি, মরতে আমার কাছে কেন? আচ্ছা ডাক্তারবাবু, কি ধরনের বুড়োদের আপনার পছন্দ? নিশ্চয়ই রবীন্দ্রনাথ, টলস্টয়, আইনস্টাইন, চার্লি চ্যাপলিনের মতন নয়? এই রবীন্দ্রনাথ, রবীন্দ্র, টলস্টয়, আইনস্টাইন, ব্রাভো, চার্লি চ্যাপলিন। আরে মশাই, এরা বুড়ো, এ কথা কোন পাগলে বলবে? এরা বুড়ো হবার অনেক আগেই অকালে মারা গেছে। আমার দু চোখের বিষ হচ্ছে দুনিয়ার বোঝা সেই সব বুড়োগুলো যারা আয়ু বাড়াবার লোভে কেবল গিলছে আর নানা রকম কসরত করে চলছে। এই নিছক আয়ু খেকো বুড়োদের আমি হেট করি। আমি এদের চিকিৎসা করে চাঙ্গা করবো। এই নিষ্কর্মা বুড়োদের বেঁচে থাকা মানে সমাজের ডাহা লোকসান। 100 জনের মধ্যে 10 জনও বডি ডোনেট করার কথা ভাবেন। আমি কিন্তু স্যার আমার বডি ডোনেট করে রেখেছি। গুড। আমার স্ত্রীও। ভেরি গুড। স্যার আমি ভাবি বৃদ্ধ হয়েছি বলে কি একেবারে চুপচাপ বসে থাকবো তা হয় নাকি? অন্যের ভালো চেয়ে যে কোনো বয়সেই কিছু না কিছু করা যায়। বৃদ্ধ বয়স হলো এজ অফ উইজডম। কারেক্ট। কটা ঘুম ধরা অকর্মা বুড়োদের এই উইজডম আছে? কি করে আরো কিছুদিন বাজবে টাং 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 টাং, তার মন্ত্রটাই চোখে চলছে। এরা কেবল নেবে, দেবে না কিছু। হ্যাঁ, না স্যার তা কথাটা ঠিক নয়। ওরা নেবে বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবে, আর নেবে কি জানেন তো? বিশুদ্ধ অক্সিজেন। পৃথিবীর অন্ন ধ্বংস করে উদর বোঝাই করবে, তার বদলে মলার মূত্র ছাড়া আর কিছু দেবে না। চমৎকার বলেছেন, একেবারে আমার মনের মতো কথা। গুড, ভেরি গুড। তাহলে আপনি বুড়ো হলেও ওই ইউজলেসদের ক্যাটাগরিতে পড়েন না? হ্যাঁ, অনেকটা সেই রকম স্যার। আমিও গরিব দুঃখীদের জন্য আমি কিছু ছোটখাটো কাজ করে থাকি, কিন্তু এবার একটু বড় কিছু করার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি স্যার। সেটা কি রকম? স্যার সেটা যাওয়ার আগে আমি আপনাকে সব বলে যাবো, তবে এখন আমি যে জন্য আপনার কাছে এসেছি স্যার। স্কিনের প্রবলেম? হ্যাঁ স্যার। মানে ওই রেড স্পট? হ্যাঁ, একটু এদিকে এসে বসুন। হ্যাঁ, ওখানেই তো আমাকে সিস্টার বলেছিলেন আপনি এখানেই দেখবেন স্যার। আপনি একটু এগিয়ে বসুন। একটু এগিয়ে। আচ্ছা স্যার। আপনার চার্ট তো রেডি করা আছে। হ্যাঁ। যদুপতি, টেম্পারেচার নেই, ব্লাড রিপোর্টটা আপনি কালেক্ট করে নেবেন। হ্যাঁ, শুনে বলছি। একটু সাইড হোক। আর কোথায় আছে? আমার শরীরে সর্বাঙ্গে আছে স্যার। পিঠে আছে, ঘাড়ে, গলায়, হাতে, পায়ে, ওই নাইয়ের কাছে, বসার জায়গায়। ইচিং হয় না? হ্যাঁ, ভীষণ ইচিং হয়, পেইন হয়। এই যে ঘুরে বসতে বললেন না, পেইন হচ্ছে, পেইন। অকেশনাল পেইন? হ্যাঁ। আসে আবার পাস করে হ্যাঁ, যায়? কারেক্ট, ঠিক ধরেছেন স্যার, আসে চলে। স্পটগুলো অনেকটা লালচে চেরি ফলের মতো দেখতে। হ্যাঁ। এটা চেরি অ্যাঙ্গিওমা টাইপের। আচ্ছা। খুব ভয়ের কিছু নাই, সেরকম কোনো মেডিকেল প্রবলেমও নয়। কসমেটিক রিমুভালেই অনেকটা কাজ হবে। লেজার ট্রিটমেন্ট করলে খুব তাড়াতাড়ি দাগগুলো মিলিয়ে যাবে। তবে ইমিডিয়েটলি লেজার ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন আমি মনে করছি না। আমি প্রেসক্রিপশনে আপনার ওষুধ আর যা যা করণীয় সব লিখে দিচ্ছি। কটা দিন এটা কন্টিনিউ করলেই আপনি রেজাল্ট পাবেন। যাক, একটা দুর্ভাবনা কাটলো স্যার। মিস্টার যদুপতি, এইচ, সরি, নাম্বার 1, রাতে এক ধরনের স্পট স্কিনে আসে যেগুলো সাইলেন্ট কিলার। নাম্বার 2, টু কন্টিনিউ, সারতে চায় না, আস্তে আস্তে শরীরটাকে খেয়ে ফেলে। টেররিস্ট ভাইরাস থেকেও বডিতে স্পট হয়, সেসব সাংঘাতিক স্পট। বেঁচে গেছেন আপনার সেসব
কিছুই হয় না। এই ওষুধটা তো স্যার। প্রেসক্রিপশনটাই আপনি কন্টিনিউ করুন। আচ্ছা স্যার, স্যার এই স্পট নিয়ে না আমার দু একটি কথা বলার আছে স্যার। বলুন। আমার এই স্পটগুলো না স্যার সাইড চেঞ্জ করে। মানে এই যে স্যার গতকাল আমার বাঁ হাতের যে স্পটটা ছিল না সেটা চলে এলো ডান হাতে, অর্থাৎ সাইড চেঞ্জ করলো আর কি, ফ্রম লেফট টু রাইট। আরে ও দুটো তো আলাদা স্পটও হতে পারে, একটা মিলিয়ে গেছে, একটা নতুন এসেছে। না স্যার, প্রত্যেকটা স্পটের ভেতরে না একটা করে ডিজাইন আছে। যখন বাঁ হাতে স্পটটা ছিল আমি ডিজাইনটা দেখে রেখেছিলাম, যখন ডান হাতে চলে এলো আমি দেখলাম সেম ডিজাইন। এই ডিজাইনটা দেখেই তো ব্যাপারটা আমি ধরতে পারলাম স্যার। ডিজাইন? হ্যাঁ স্কিনের স্পটে? হ্যাঁ স্যার। স্ট্রেঞ্জ, যে তো আমার ডাক্তারি শাস্ত্রে আমি পাইনি। স্যার আপনি একটু ভালো করে নজর করে দেখুন। না না, আমি কোনো ডিজাইন না না, আমি বলছি আপনার ওই ম্যাগনিফাইং গ্লাসটা আছে না, ওইটা নিয়ে একটু। হ্যাঁ স্যার, একটু কষ্ট করে আরেকবার দেখুন। কিছু দেখতে পাচ্ছেন স্যার? না। মাইনুটলি দেখুন। অস্পষ্ট দু একটা কালচে রেখা দেখা যাচ্ছে বটে। স্যার ওই অস্পষ্ট কালচে রেখাগুলো মিলে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে না? প্যাটার্ন? হ্যাঁ প্যাটার্ন। না, সেরকম কিছু আমার মনে হচ্ছে না। তবে রেখাগুলো থেকে কেউ কোনো প্যাটার্নের আভাস ভেবে নিলেও নিতে পারেন। আমি বলতে চাইছি বাস্তবের চেয়ে ইমাজিনেশনটা প্রবল হলে এরকম প্যাটার্ন কেউ দেখতে পারে। তবে এরকম স্পট তো আমি কোনোদিন দেখিনি। যীশু খ্রিস্টের শরীরে এরকম তো ডিজাইন করা স্পট ছিল স্যার, সেগুলো সব স্ট্রেঞ্জ ডিজাইন। দূর, কোনো কালে আমি আমি একটা প্রামাণ্য লেখায় পড়েছি স্যার। যীশু খ্রিস্টের বডি আপনার শরীরে? কি যে বলেন স্যার, তার সঙ্গে তার তুলনা। আচ্ছা, আপনার শরীরের সবকটা দাগের মধ্যে এরকম নকশা আছে? না স্যার, ওই পায়ের আর জিভের গুলোতে ছিল না। জিভের স্পটটা একটু দেখি। না স্যার, ওটা দেখাতে পারলাম। আমার মনে হচ্ছে ওটা বোধহয় উবে গেছে, বা এমনও হতে পারে আমি চেটে চেটে খেয়ে নিচ্ছি। বাকিগুলো চেটে চেটে খেয়ে নিন, ওষুধ বিশুদ্ধের দরকার হবে না। আমি চেষ্টা করে দেখেছি স্যার, এই ডানাতে কবজির এই স্পটটা অনেকবার চেটেছি, উঠছে না স্যার। তবে স্যার এই স্পট নিয়ে আর একটা কথা বলবো স্যার। বলুন বলুন। আমার শরীরে যে ডিজাইন গুলো আছে না স্পটের মধ্যে, এগুলো স্যার এক একটা দেশের মানচিত্র স্যার। ম্যাপ? হ্যাঁ, আমার সারা শরীরে আমি 50টা দেশের ম্যাপ আইডেন্টিফাই করতে পেরেছি স্যার। বলেন কি? হ্যাঁ স্যার, এই দেখুন আমার এই চিবুকের স্পটটা, এটা আফ্রিকার অ্যাঙ্গোলার ম্যাপ। এই যে গলার কাছে হাইতির ম্যাপ, আর এই দেখুন কোণের কাছে এটা ইথিওপিয়া, আর স্যার এই যে ভারতবর্ষ। সত্যি তো। আপনি কি ভেতরে ভেতরে অবিশ্বাস করছেন স্যার? আমি কি সে কথা বলেছি? একটা অদ্ভুত ব্যাপার কি জানেন তো স্যার, আমার শরীরে সেই সব দেশেরই ম্যাপ দেখা যাচ্ছে যেসব দেশে গরিব অসহায় মানুষদের ছড়াছড়ি। এগুলো আফ্রিকা, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, লাওস, ম্যাডাগাস্কার, গিনিয়া, এরকম প্রায় 50টা দেশের ম্যাপ। ক্ষমতাশালী ধনী পশুরা এই সব দেশের মানুষগুলোকে শুষে ছিপড়ে করে দিয়েছে। তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের হাহাকার, আর্তনাদ আমার সারা শরীরে সূর্যের মতন বিচ্ছে। পৃথিবীর দুঃখ কষ্টে আপনার মনটা যে কাঁদে আমার বিশ্বাস হয় যদুপতি বাবু, তা না হলে এমন ভাববেন কেন? কিন্তু স্পটগুলো কি যেমন বলছেন তাই? বিশ্বাস করাটা একটু শক্ত বই কি। এটাও আপনাকে বিশ্বাস করানো শক্ত।
এই স্পটগুলো সব জ্যান্ত স্যার। জ্যান্ত? হ্যাঁ স্যার, আপনি স্টেথোটা কানে লাগিয়ে আমার যে কোনো স্পটে প্লেস করে শুনুন, আপনার একটা আশ্চর্য অভিজ্ঞতা হবে স্যার। কিছু শুনতে পাচ্ছেন স্যার? না। মানুষের দীর্ঘশ্বাস আপনার কানে আসছে স্যার, না। কিংবা শিশুদের কান্না না। শুনতে পাচ্ছেন? না। পাচ্ছেন না? না। না না। না না। কিন্তু তো শিশুরা যে কাঁদছে এটা তো আপনি বিশ্বাস করেন। হ্যাঁ, করি। তাহলে কেন শুনতে পাবেন না? আমি তো শুনতে পাই। ও মাই গড! আমি কি আপনার হিপনোটিক স্পেলে পড়ে গেলাম নাকি? ও গড, আমি কান্না শুনতে পাচ্ছি। অসুস্থ অসহায় শিশুর গোঙানি। স্ট্রেঞ্জ, আমি কি করে শুনলাম? এটা কেমন করে হয়? ভাই স্যার, আমি যখন শুনতে পাই তখন দুনিয়ায় হয়তো আরো 10 জন শুনতে পায়। আমি যখন শুনতে পেয়েছি আরো অনেকেই তা শুনতে পান, না হতেই পারে। আপনাকে আমি বলেছিলাম স্যার, আমি ইউজলেস বৃদ্ধ হয়ে বেঁচে থাকতে চাই না। শুধু পৃথিবী থেকে নেব দেব না কিছুই তা অপরাধ। আমি তাই ভেবেছি স্যার, গরিব শিশুদের আমার সাধ্য মতো এই বয়সেও আমি কিছু দিয়ে যাব। আপনার এমন ইচ্ছের কথা শুনে ভালো লাগছে যদুপতি বাবু, কিন্তু আপনি কি দিয়ে যাবেন? দেবার মতন আমার কি আছে স্যার? আমার সামর্থ্য নেই, আমার বৃত্ত নেই। আমি তাই ঠিক করেছি, আমার জীবনের যে অবশিষ্ট আয়ু আছে তা আমি গরিব শিশুদের দান করে দিয়ে যাবো। এবার অনেক দিনের ইচ্ছে, মনস্থির করতে পারছিলাম না। এখন আমার মনে আর কোনো দোলাচল নেই স্যার। আমি তাই ভেবেছি মৃত্যুর মুখে পড়া শিশুদের আমার জীবনের অবশিষ্ট আয়ু দান করে যাব। কিন্তু আয়ু কি দান করা যায়? জানি না, আমার ইচ্ছা শক্তির জোরে হয়তো সম্ভব হতে পারে। বাবর তার মরণাপন্ন সন্তানের শিয়রে বসে নিজের আয়ু দান করেছিলেন, শিশু পুত্রটি জীবন ফিরে পেয়েছিল। গুরু তার বৃদ্ধ পিতার জরা নিজের শরীরে গ্রহণ করে তাকে যৌবন দান করেছিলেন। এইসব গল্প কথার মধ্যে কিছু সত্য তো থাকতেও পারে স্যার। দেখি না সেইটা কি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। প্রয়োজন হলে আমাকে আপনার সঙ্গী ভেবে নিতে পারেন। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আজ থেকে আপনি আমার ডক্টর ওয়ান্ডারফুল। অসহ্য। এসো বাবা, এসো। কোনটা বেঁচে যাচ্ছে? ধরছিস না কেন? বাজুক, বেজে বেজে থেমে যাবে। তুমি বসো। সে তো থামবেই। থেমেই গেছে। তাহলে আর এটা আছে কি করতে? আছে আমাকে জ্বালাতে। সকাল থেকে কম করে গোটা কুড়ি ফোন এসেছে। ঘরের কাজ করবো না ছোট ছোট এসে ফোন ধরবো, আর ফোন বাজলে সেই আয়ুদানের কথা। কেউ ব্যাপারটা ভালো করে বুঝতে চাইছে, কেউ মস্করা করছে, কেউ ওকে ধান্দাবাজ বুজরুক বলছে। ফোন বাজলে এখন আমার আতঙ্ক। কি বলবো তোমাকে বড়দা, শান্তিতে একটু ঘুমোবো তারও শান্তি নেই। মাঝ রাত্রিরেও যত সব মাতালদের ফোন আসে, কত রকমের প্রশ্ন তাদের। ওর এসবে কোনো বৈকল্য নেই, তাদের ফোন ঠেকিয়ে শুনেই যাচ্ছে, নিজেও বকে চলেছে। হ্যাঁ, যদুপতি এই কাগজে বিজ্ঞাপনটা দেওয়াতেই যত বিপত্তি ঘটলো, নইলে ওই আয়ুদানের বাতিল নিয়ে ঘরের মধ্যেই থাকতো, বাইরে আর এইভাবে খবরটা ছড়াতো না। আরে দুষ্টু বুদ্ধিতেও কম যায় নাকি? হ্যাঁ। ও তো ভালো করেই জানে এই নিয়ে বিজ্ঞাপন দিতে চাইলে আমরা বারণই করবো। তাই চুপচাপ বিজ্ঞাপনটি দিয়ে ভেজা বেড়ালটি হয়ে বসে আছে। তুমি জানো
এই নিয়ে কিছু বলতে গেলে কপালে থাপ্পড় মেরে বলে, বুদ্ধিভ্রংশ আর কাকে বলে চারু, তোমাদের সঙ্গে পরামর্শ না করে হুট করে বিজ্ঞাপনটা দিয়ে কি আহাম্মকি না করেছি। ছি 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 ছি। আসলে এটা ওর চালাকির কথা। ও কিন্তু ভেবেচিন্তে এই কাজটা করেছে। ওর মাথায় যেটা ঢুকবে সেটাও করবে। দেখলে? সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এবার আমি ফোনের তাকটাই খুলে দেব। সন্ধ্যায় বসে কি হবে? একই ফোনই তো আসবে। আমাদের দরকারি ফোন তো কোনো দরকারি ফোন আসতে পারে না। আচ্ছা দেখি না। হ্যালো, না আমি যদুপতি নয়। না, কখন ফিরবেন আমি বলতে পারবো না। না না আমি শুনছি, বলছি না। হ্যাঁ না, দেখুন এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। না আপনাকে তো বললাম আমি এই ব্যাপারে আমি ছুটি জানি না। আচ্ছা শুনুন, আপনি বকে যান, আপনি বকে যান, আমি এখন যাচ্ছি। ঠিক, ফোনটা নামিয়ে রেখে দাও। সে কি? খানিকটা সময় অন্তত শান্তিতে থাকি। লোকটি জানতে চাইছে যদু বাবার যে স্টকে এখন কতটা আয়ু আছে, সবটাই উনি ফ্রি বিলোবেন নাকি কিছুটা সেল করবেন? খদ্দের আছে, সে মস্করা করে যাচ্ছে। কেন মস্করা করবে না? আয়ুর দান করবে, এমন আজগুবি কথা কেউ কোনো কালে শুনেছে? সারাটা জীবন একটার পর একটা পাগলামো নিয়ে গোল পাকিয়ে চলেছে। তোমার মনে আছে বড়দা, গত বছর কি কাণ্ডটা শুরু করেছিল? হঠাৎ মাথায় ঢুকলো বাগদাদের খলিফা হারুন আল রশিদের ছায়ামূর্তি ওর কাছে আসে, কথা কয়, তার কাছ থেকে পরোপকারের দীক্ষা নিয়েছে। মনে নেই আবার? কেন যদুপতি ভিখিরিদের নিয়ে পিকনিক করলো? বাবা, কেন সে যে পেপারের কে না কে মারা গেল, তার কেউ নেই বলে ও মাথা নেড়া হয়ে তার শ্রাদ্ধ করলো। এই নিয়ে পাড়ার লোকেরা কিরকম হাসি ঠাট্টা করেছিল তুমি বলো। আর কি করা যাবে? অনেক সরেছি বড়দা, আর নয়। এবার এর একটা বিহিত করো, ওকে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও না গো। সেই চেষ্টাটাকে আমি করিনি। ও ঠিক আমার অবাধ্য যে তাও নয়, কিন্তু কি করে যেন ঠিক পিছলে যায় শেষ পর্যন্ত। আমি আর ওর সঙ্গে এটা উঠতে পারি না। ঘরে ঢুকেই তো ভাবছিলাম আপনাকে আমি একটু ফোন করি। কেন? আজকে কিন্তু আপনাকে আমার এখানে খেয়ে যেতে হবে। আর আমার বাড়ির রান্নাটা কি হবে? ফ্রিজের পেটে যাবে। বড় বড় কই মাছ পেয়েছি, আপনার পছন্দের মাছ। এরা চারু, তুমি পর্দাকে ওই তেল কই রান্না করে খাও। হ্যাঁ, আমি একটু হাত মুখটা ধুয়ে এক্ষুনি চলে আসছি। একটু দাঁড়াও। কপালে তিলক, গলায় মালা, এসব কি? গেলে ভালো মানুষটা, ফিরলে সংসেজে। আমাকে সঙ্গের মতন লাগছে কি বড়দা? লাগছে না, কিন্তু শেষ পর্যন্ত এইরকম হঠাৎ সাজতেই বা হলো কেন? না 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 না, আমি তো ইচ্ছে করে সাজিনি। আয়ুদান করবো বলে কাগজে বিজ্ঞাপন দিয়েছি, তো বাজারে গিয়ে দেখি একেবারে হইচই পড়ে গেছে। যে পারছে সেসবে জড়িয়ে যাচ্ছে। কত রকম প্রশ্ন আমাকে মহাত্মা মহাপুরুষ কত কি বলছে। ঝিঙেওয়ালা, বাজারে ঝিঙেওয়ালা, সে আমার টেনে কাঁধে তুলে নেয় আর কি। পাড়া দিয়ে আসছি, দুটো ছোকরা দৌড়ে এলো, ঢিপ ঢিপ করে প্রণাম করলে, তিলক কেটে দিলে, আর এই যে মালা পরিয়ে দিলে। দেশ থেকে ভক্তি শ্রদ্ধা এখনো উঠে যায়নি চারু। তোমার মাথায় কি কিছু আছে? এ কথা কেন বলছো চারু? এটা ওদের ভক্তি না তো কি? মস্করা। পাগল নিয়ে মস্করা, কোনটা কেন তা বুঝবার মগজ তুমি হারিয়ে ফেলেছো। তোমার মাথাটা এবার পুরো খারাপ হয়ে গেছে। চারু চারু চারু, এর মধ্যে তুমি মস্করাটা দেখলে কোথায় চারু? কেউ আমাকে নিয়ে একটু ভক্তি শ্রদ্ধা দেখালো, ভালোবাসলো, এর মধ্যে তামাশা আছে নাকি কিছু? নাকামি করে বলছো না সত্যি বুঝতে পারছো না? না চারু না। বড়দা, ওর কথা যদি সত্যি হয়। আবার যদি কেন বড়দা? আমি এই চোখ ছুঁয়ে বলছি, ওরা আমার সঙ্গে তামাশা করেছে, মস্করা করেছে, এটা আমি বিশ্বাস করতেই চাই না। হ্যাঁ তুমি বিশ্বাস করতে চাও না সেটা ঠিক কথা, কিন্তু দেখো সবাই তো তোমার মতো মন নিয়ে চলে না। তুমি যা বলছো লোকে সেটা বিশ্বাস করছে না। না না, আমি তো বলেছি যে আমার আয়ু গরিব শিশুদের দান করব। কেউ যদি বিশ্বাস করতে না চায়, করবে না, তার জন্য আমাকে ঠাট্টা করবে। আচ্ছা ফোনে কম লোক তোমাকে ঠাট্টা বিদ্রুপের কথা শুনিয়েছে? এই শোনায়নি?
তা অবশ্য শুনিয়ে। তাহলে তোমাকে ধান্দাবাজ বুঝিও বলেনি? বলেছে। শুনে তোমার খারাপ লাগেনি? সব বলে গেলে। চারু, আমি কি এমন অন্যায়টা করেছি চারু, সবাই আমার সঙ্গে এমন করবে? আমি তো কোনো অপরাধ করছি না, মানুষের উপকার করতে চেয়েছি। মানুষ বুঝবে না কোনটায় তার উপকার হয়। দেশটাকে মন্দের রাজত্ব হয়ে যাবে। যাও। মন্দের। যাও যাও, হাত মুখটা ধুয়ে এসো, যাও যাও, শান্ত হয়ে বসো, হাত মুখটা ধুয়ে এসো। আমি একটা ক্লাউন, তাই না বর্দা? ক্লাউন। যদুপতি, যদুপতি দেখো তোমার বয়স হয়েছে, এভাবে কান্নাকাটি করো না। শোনো শোনো শোনো, দেখো এই সমাজে ভালো মানুষেরাই খুব কষ্ট পায়, তাই তাদেরকেই শক্ত হতে শিখতে হয়, তাই তো? যাও যাও যাও, হাত মুখটা ধুয়ে এসো। কি হলো আবার? আবার মগজটা জানি কারোর সঙ্গে আমার মগজ মেলে না। আমার এই মাথাটা আমার ঘাড়ের ওপর কেন চেপে বসে আছে? আমি একটু না চা করে নিয়ে আসি, তুমি ওকে দেখো, যা, যা। আমি আসছি। যা হবার হয়েছে, এখন শান্ত হও, শান্ত হও, বিশ্রাম করো। বর্দা, আপনি আমাকে ডাক্তার দেখি। সে যাওয়া যাবে এখন। ডাক্তার, ডাক্তার দেখ। আচ্ছা বর্দা, আপনি আমার থেকে ক বছরের বড়? বেশি না, বছর খানেক। অথচ আপনার জ্ঞান বুদ্ধি কত বেশি। আমার মগজটা বর্দা বড্ড কাঁচা। একটা সত্যি কথা বলবো, হ্যাঁ বল। তোমার তুলনায় আমি একটি অপদার্থ। এটাই ঠিক। আমি এই সংসারের একটা নিয়মাবলী ছাড়া আর কিছু না। না না, কি যে বলেন বর্দা, আপনার কাছ থেকে আমি কত জানি বুঝি, শিখি। বর্দা, এবার আমি না দেখেছি, একটা ভেবেছি, বুঝলেন তো, আমি এখন একটু সমঝে চলবো। বাহ। কেউ আমাকে ফোন করে ঠাট্টা করে দেখুক, আমি তাকে বুঝিয়ে দেবো। আমি তো জানি নরম মাটি পেলে বেড়াল এরম করে আছড়ায় তো। ঠিক ঠিক। এবার থেকে আমি ঠিক করেছি, কেউ যদি আমার সাথে আর কোনো বেগড়বাই করে, তাহলে আমি তার ধুরধুরিটা ধরে নেড়ে দেবো। বাহ বাহ বাহ। সে তো খুব ভালো কথা, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারের কাছে যাবে তো? না না, আমি তো তৈরি, রেডি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি বর্দা, আজ থেকেই আমি যোগাযোগ করা শুরু করছি। আচ্ছা খুব ভালো কথা, আপনি আমাকে একটু হেল্প করতে পারেন বর্দা। কি ব্যাপারে? এই যে আমি আয়ু দান করবো বলেছি তো। সেরকমই তো বলছো। না 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 না, কথার কথা না, আমি করবোই করবোই করবো। তার জন্য তো একটা হিসেব করে নিতে হবে। আচ্ছা এই ধরুন আমার বয়স এখন 65, তা আমাকে তো দেখে নিতে হবে আমি কতদিন বাঁচবো, মানে কত বয়স অবধি বাঁচবো। কারণ তার উপর তো নির্ভর করবে যে আয়ুটা কতটা নিজের কাছে রাখবো আর কতটা আমি দান করবো। অবশ্যই অবশ্যই, কিন্তু কে কতদিন বাঁচবে সেটা তো আগে থেকে কেউ বলতে পারে না। হ্যাঁ, এই জন্যই আমি একটা সাইন্টিফিক ক্যালকুলেশন করে রেখেছি বড়দা, আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন আমার সাইন্টিফিক ক্যালকুলেশন। আমাকে একজন এলোপথ ডাক্তার বলছে আমি নাকি 80 বছর বয়স পর্যন্ত বাঁচবো। বাহ। কবিরাজ বলছে 90, আর জ্যোতিষী বলছে 85। তা 80, 90, 85 মিলিয়ে গড় পেলাম আমি 85। আমার 65 থেকে 85 মানে 20 বছর। আমি ঠিক করেছি 5টি বছরের আয়ু নিজের কাছে রেখে বাকি 15 বছরের আয়ু আমি বুঝে সুঝে দান করব। এবার আপনার সাজেশনটা কি বলুন? আমার সাজেশন একটাই,
চারুকে এটা দেখিও। সে হিসেবটা আমার ঠিক আছে। আবার আরেকটা সাজেশন। হ্যাঁ বলুন কথা। কাল বা পরশুই তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ তাকে এটা দেখিও। আলবাত সার্টেনলি, এটা তো তাকে দেখাতেই হবে। আচ্ছা বর্দা, ডাক্তারের কাছে আজকেই যাওয়া যায় না? না, আজকে কি করে হবে? আজকে তো হয় না। না না, একটু চেষ্টা করে দেখুন না আজ যাওয়া যায় কি ও, না। আচ্ছা, আচ্ছা। কি এই আজকেই ডাক্তারের কাছে যেতে চাইছি। বাবা, হঠাৎই সুমতি হলো কেন তাও তো বুঝতে পারছি না। না না, বর্দার কথা আমি ফেলি না চারু। বর্দা চাইছেন আমি যাব। বাহ। কিন্তু আমি তো বলেইছি যে কাল বা পরশু ডাক্তারের কাছে নিয়ে যাবো। বর্দা যা বলবেন তাই হবে। হ্যাঁ। বর্দা যদি বলেন তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, আমি তাতেও রাজি চাই। কিন্তু ডাক্তার আমাকে পাগলখানায় আটকে রাখবে না তো? তাহলে তো আমার মিশনটাই বরবাদ হয়ে যাবে। আচ্ছা, কেন তুমি বারবার নিজেকে পাগল পাগল ভাবছো? এটা বাবা বোধহয় ঠিক নয় বর্দা। একেবারেই নয়। ডক্টর ওয়ান্ডারফুল আমাকে এই কথাই বলে। ডক্টর ওয়ান্ডারফুল, এই নামটা তো তোমার মুখে আগে শুনিনি। হ্যাঁ হ্যাঁ, সেই তো আমার স্কিনের সমস্ত স্পট গুলো সারিয়ে দিল। বর্দা দেখুন, আর কোনো দাগ নেই। ও, সেই গুড হোপ নার্সিং হোমে স্কিন স্পেশালিস্ট। হ্যাঁ, তুমি অবশ্য তাকে চোখে দেখোনি। উনি শুধু স্কিন স্পেশালিস্ট নয় চারু, গুড হোপ নার্সিং হোমে উনি স্কিন দেখেন, আবার কোন নার্সিং হোমে উনি ব্রেন দেখেন, কোথাও আবার হার্টের বিশেষজ্ঞ। না, সচরাচর তো এরকম হয় না। বিচিত্র প্রতিভা। হ্যাঁ, এই বিচিত্র প্রতিভার কদর কেউ করলো না। সব জায়গা থেকে তাকে রেজিগনেশন দিতে হয়েছে বর্দা। বর্দা, তার চিকিৎসার পদ্ধতিটাই কেউ মানতে চাইলো না। আপনি ভেবে দেখুন এই ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাবেন কিনা। অবশ্য তাকে তো এখন পাওয়া যাবে না। কেন? তিনি এখন আছেন কোথায়? একটা পাগলখানা। অ্যাসাইলামে? হ্যাঁ, গতকাল সকাল থেকে। তার সাথে আমার একটা যোগাযোগ ছিল, কিন্তু এখন তার সাথে দেখা হবে না। বর্দা, হঠাৎ করেই তার সাথে আমার দেখা। এই উপকারী বন্ধু হঠাৎ করেই আমার কাজ ছাড়া হয়ে গেল। যদুপতি বাবু আছেন? গোসাই, গোসাই। মশাই মানে তোর ওই নটোরিয়াস নেক্সট ডোর নেভার। হ্যাঁ, যাচ্ছে তাই লোক, রোজ বউকে ধরে পেটে। এই যে শোনো, হ্যাঁ দরজার লোক, সামলে বুঝে শুনে কথা বলবে। হ্যাঁ, ও দরজা তো খোলা আছে। গোসাই বাবু আপনি চলে আসুন। হ্যাঁ, এই চলে তো আসুন। দরজা খোলা, এই যাচ্ছি। বসুন। এই যে সবাই আছেন দেখছি, ভালোই হলো। আমি দু একটি কথা বলেই চলে যাব। উনি তো কাকিমার বড়দা, কোনোদিন মুখোমুখি আলাপের সুযোগ হয়নি। নমস্কার। নমস্কার। কথা কিন্তু আমার যদুপতি বাবুর সঙ্গে। আমরা কি তাহলে চলে যাব? না না না, বসুন বসুন, যা বলার সবার সামনে বলাটাই ভালো হবে বলে মনে হচ্ছে। দেখুন, আমি কিন্তু প্রথমেই বলে রাখি, আমি আপনাদের নেক্সট ডোর নেভার হিসেবে আসি, যুব সংঘ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও না। এসেছি এই কালীতলা পাড়ার একজন হিতৈষী বাসিন্দা হিসেবে। এই পাড়ার যেমন একটা ঐতিহ্য আছে, তেমন একটা মাহাত্ম্য আছে। কি কিছু ভুল বলেছি কাকিমা? আমাই রাইট? ভুল কোথায়, তো আমরা সকলেই জানি। হ্যাঁ, তাহলে পাড়ার বাসিন্দা হিসেবে এলাকার মাহাত্ম্য রক্ষা করা আমাদের সকলের অবশ্য পালনীয় কর্তব্য। কিছু ভুল বলেছি যদুপতি বাবু? না, নির্ভুল কথা। বড়দা, আমাই রাইট? আসল কথাটা বলুন না। এই দেখুন, আমি তো স্টেপ বাই স্টেপ আর্গুমেন্টে ঢুকছি, আমাকে আমার স্টাইলে এগোতে দিন। তাতে অনেক সময় লেগে যাবে না? প্লিজ আমাকে তাতাবেন না যদুপতি বাবু। আমাদের গরম রক্তের বংশ, একটা ফুলকে ছোঁয়া লাগলেই আমাদের মেজাজ সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন কিন্তু শত চেষ্টা করে ওই মেজাজ 1/2 ডিগ্রি সেলসিয়াসও নামাতে পারবে না। তাই শান্তভাবে বলছি, আমাকে তাতাবেন না। না, আমি তো আপনাকে তাতাতে চাইনি, আমি একটা রিকোয়েস্ট করেছি। রিকোয়েস্ট? এনার রিকোয়েস্ট আপনি করতেই পারেন, আমি ঠিক ধরতে পারিনি। প্লিজ আরেকবার বলবেন আপনার রিকোয়েস্টটা কি? না, আমি বলছিলাম আপনার তো সময়ের একটা দাম আছে। আপনি যদি সংক্ষেপে আপনার বক্তব্য পেশ করেন তাহলে আপনার মূল্যবান সময়টা বেঁচে যায়। বাহ বাহ, হাতে মধু মাখিয়ে গালে থাপ্পড়টি বেশ মারলেন তো। আসলে বলতে চাইছেন আমি বাচালতা করছি। দেখুন, সোজাসুজি সংক্ষেপে কাজের কথাটি বললে তো আপনার ভালো লাগতো না, তাহলে সেভাবেই বলি। পাড়ার একজন খ্যাপা মানুষ হিসেবে ছিলেন, বেশ চলে যেত। প্রত্যেক পাড়াতেই আপনার মতো দু একটা খ্যাপা ধরনের নিরীহ লোক থাকে, তাতে পাড়াটা সরস হয়। কিন্তু যদুপতি বাবু, আপনি যদি খ্যাপামি ছেড়ে চিটিংবাজি শুরু করেন,
তাহলে তো পাড়ার হিতৈষীরা আপনাকে ছেড়ে কথা বলবে না। উনি কি চিটিংবাজিটা করেছেন? আচ্ছা, আপনি বাড়ি বয়ে এসে এসব কি যাতা কথা বলা শুরু করেছেন? চুপ, একদম চুপ। আগে তো ঘোষ কলোনিতে আমাদের কালীতলায় এসে আমাকে চোখ রাখাচ্ছে। এ পাড়ায় কিন্তু তাহলে পা ফেলতে দেবো না। আয়ুদান করবেন বলে উনি ঢাকঢোল পিটিয়ে প্রচার চালাচ্ছে। আয়ুদান কি সম্ভব? এই যে ভাইপো, ওই যে ভাইপো, ওই যে রাস্তা দিয়ে যে লোকটা যাচ্ছে, দেখে জিজ্ঞেস করুন। কেউ বিশ্বাস করে কিনা যাচাই করে দেখুন। এটা যে ফাটকা পয়সা কামাবার ফিকির, তা কে না বুঝতে পারছে? কিছুই বুঝি না আমরা, ঘাসে মুখ দিয়ে চড়ি। কিন্তু কাগজে বিজ্ঞাপন দিয়ে স্পষ্ট করেও জানিয়ে দিয়েছে এই কাজে একটি পয়সাও চায় না। উপরদা থামুন থামুন থামুন, ওসব উপর জানাতে হয়। তলায় তলায় কি চলবে তাকে বুঝতে কারোর বাকি থাকবে? এসব ধান্দাবাজি পাড়ায় থেকে চালাতে দেবো না। পাড়ার দুর্নাম আমরা কিছুতেই সহ্য করবো না। আজ পাড়ার ছেলেরা আপনাকে কপালে তিলক কেটে গলায় মালা পরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ওটা ওয়ার্নিং। ফের এরকম করলে মাথা নেড়া করে পাড়া ছাড়া করা হবে। শাট আপ! আমাকে এই, আপনার মুখ আমি ভেঙে দেবো মশাই। যুব সংঘের একটা ব্যাটালিয়ন আমার পিছনে, ওই আওয়াজটা যেন গলা থেকে না বেরোয়। সাবধান। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমরা শুনলাম। এবার আপনি আসুন গিয়ে ভাই, আমরা ভালো মন্দ সব বিচার করে যেটা ঠিক মনে করব তাই করব। সরল অন্ধবিশ্বাসী লোকেদের পকেট কাটা আমরা বরদাস্ত করব না। আসুন। এটা জানিয়ে দিয়ে গেলাম। আয়ুদান বোগাস, স্রেফ চিটিং। এতে কারুর বিশ্বাস নেই কয়েকটা অন্ধবিশ্বাসী লোক ছাড়া। চলে দাঁড়ান। আপনিও তো অন্ধবিশ্বাসী। কি? আপনার হাতে একটা মাদুলি আছে, আপনি বলেছিলেন ওই মাদুলির মধ্যে নাকি শিব ঠাকুরের জটার একটা চুল রাখা আছে, তাদের আপনার মঙ্গল হবে। এটা কি অন্ধবিশ্বাস নয়? এটা আমি স্বইচ্ছায় ধারণ করিনি, মা পরিয়ে দিয়েছে। আমি মাত্র ইচ্ছা পালন করে যাচ্ছি। এটা ধারণ করেও যাচ্ছি। আপনি আয়ুদানের নামে খুচরোগির ব্যবসা শুরু করেছেন এবং আমরা তা চালাতে দেবো না। যা বলার বলেছি, এবার চলে। আবার দাঁড়ান। আর একটা কথা বলুন। আমি স্বপ্নযোগে আয়ুদানের আদেশ পেয়েছি, সঙ্গে সঙ্গে কারু কারু আয়ু হরণের ক্ষমতাও লাভ করেছে। আপনি অবিশ্বাস করেন কিনা বলে যান। আপনি যদি অবিশ্বাস করেন, আমি প্রমাণ করে দেব। আমি আপনার 20 বছরের আয়ু হরণ করে নেব। আপনি তার প্রমাণ চান কি? আয়ু দানের মতো আয়ু হরণকেও আপনি অবিশ্বাস করেন কি? আমি কিন্তু স্বপ্নাদিষ্ট। আমি কুপিত হলে আপনি রেহাই পাবেন না। বলুন, কি বলবেন? চুপ করে থাকবেন না, বলুন। চুপ করে থাকার কারণ আছে। কি একটা কথা তখন ধরে আমার মাথার মধ্যে ফ্ল্যাশ করে যাচ্ছিল, আমি ঠিক ধরতে পারি। এতক্ষণে ক্লিয়ার হয়েছে। কথাটা হচ্ছে, আয়ু দান করে আপনি যদি প্রায় মরা শিশু সন্তানকে বাঁচিয়ে তুলতে পারেন, মানে যেমনটি বিজ্ঞাপন দিয়েছেন আর কি, তাহলে আমরা এটাকে চিটিংবাজি কেন বলবো? যতক্ষণ না আমরা চিটিংবাজির প্রমাণ পাচ্ছি, ততক্ষণ এটাকে চিটিংবাজি বলবো কেন? বরং সদিচ্ছা বলেই তো মনে করবো। ভালো কথা, ভালো কথা। তাহলে ব্যাপারটা মিটে গেল। আমি আমার ওই আগের বলা কথা মানে আচরণ ভুলে যাচ্ছি। আপনি আপনার ওই আয়ু হরণের ব্যাপারটা কি কাকিমা, একটা পিসফুল মীমাংসা হলো কিনা বলুন। হলো বলেই তো মনে হচ্ছে। পর্দা পর্দা পর্দা, মাথা গরম করে পর্দা মাথা সেকেন্ড বসান। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন গিয়ে ভাই। কাকু, যদু কাকু।
এই জীবনে প্রথম যদু কাকু কথাটা আপনার মুখে। যেটা ভালো সেটা তো দেরিতে হলেও ভালো কাকু। গুড ইজ অলওয়েজ গুড, এম আই রাইট? আচ্ছা, সকলকে নমস্কার জানিয়ে চলি। হ্যাঁ চলি। স্বপ্নাদিষ্ট কাকু, আমাকে আশীর্বাদ করুন। দান দান অরণ্য। খেলাটা তো গোসাইয়ের সঙ্গে বেশ ভালোই খেললে। আয়ু হলনের এক চালে কিস্তিমার। সবাই সবাই তোমার মাথাটা তো বেশ খেলে, তবু কেন যে এরকম বেতালা হয়ে পড়ো? ষাটে ষাটটান দিয়ে চিপতে আদরটা দুধুরিলে। একই চালু ফোনটা নামিয়ে রেখে দিয়েছো। আমি তাই ভাবছি যে সারাদিনে এত ফোন আসে, এতক্ষণ একটাও ফোন। তুমি বড্ড ভুলমন হয়ে যাচ্ছ চালু। ডক্টর ওয়ান্ডারফুলকে একটা কথা জিজ্ঞাসা করছি, তো তাকে তো আমি পাবো না। তিনি তো পাগলখানা, হয়তো তার মোবাইল ফোনটা তার থেকে কেড়ে রেখে দিয়েছে। কিন্তু তোমার প্রবলেমটা কি? না বর্দা, আয়ুদান করবো বলে বিজ্ঞাপন দিয়েছি, 3 দিন হয়ে গেল। এত ফোন এলো, সবকটা অকাজের উঠো ফোন। আয়ু চেয়ে তো কোনো ফোন আমার কাছে এলো না। কেউ বিশ্বাস করছে না, আসবে কোত্থেকে? তাই কি বর্দা? আর কি হতে পারে, আমার তো মাথায় আসছে না। ডক্টর ওয়ান্ডারফুল থাকলে তার সাথে একটু কথা বলা যেত। মহা ভাবনায় তো। ভাই দেখো, হয়তো এসছে। হ্যালো, আবার সেই দধিচি আশ্রম। শুনুন, আপনাদের আমি বারবার বলেছি আপনাদের সাথে আমি নেই। না নেই কি না 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 না, কোনো চুক্তিপত্রে আমি সই করতে পারবো না। না না, আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাকে বিরক্ত করবেন না ভাই। হ্যাঁ বলছি তো, ঠিক আছে। হ্যাঁ আমি রাখছি রাখছি। যদি দেখছি আশ্রম তোমাকে ছাড়বে না। এই নিয়ে দিনের মধ্যে কতবার করে ওরা আমাকে ফোন করে যাচ্ছে বর্দা। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, ও আছে আছে। হ্যাঁ, আপনি আসবেন? আচ্ছা ঠিক আছে, আসুন। চলুন চলুন। এ কে বর্দা? তোমার খোঁজে। আমার খোঁজে? হ্যাঁ। ডক্টর ওয়ান্ডারফুল, ডক্টর ওয়ান্ডারফুল, এতক্ষণ আপনার কথা আমি ভাবছিলাম। তাই তো এলাম। কি ভাবছেন এই বেশ কেন? হ্যাঁ তাই তো। হ্যাঁ, আমি আমার চিকিৎসকের পেশা কিছুকালের জন্য স্থগিত রেখে হ্যাঁ। বিচারকের পেশা গ্রহণ করেছি। এ সমাজে অনেক কিছুর বিচার হচ্ছে না, বা ভুল বিচার হচ্ছে, তাই এ দায়িত্ব নিতে আমি বাধ্য হলাম। আদালতে বসতে গিয়েছিলাম, সেখানে কিছু লোক আমায় বসতে না দিয়ে পাগলখানায় পাঠিয়ে দেয়। এই তাদের মধ্যে আমার আত্মীয় স্বজনও আছে। আত্মীয় স্বজন আছে? এতে আশ্চর্যের কিছু নেই মিস্টার যদুপতি। আমি অ্যাসাইলামে আছি এটা আপনি জানতেন, হ্যাঁ। কিন্তু বিচারকের ভূমিকাটি আপনি অবগত ছিলেন না, তাই প্রথমেই এটা আপনাকে আমি জানালাম। এবার সবাইকে নমস্কার জানাই। হ্যাঁ, আমি আপনার সাথে পরিচয় করিয়ে দিই, কারোর সাথে তো আপনার পরিচয় নেই। আমার স্ত্রী চারুবালা, আমার শ্রদ্ধেয় বর্দা। মিস্টার যদুপতির মুখে আপনাদের সকলের কথাই আমি শুনেছি। আপনাদের সাক্ষাৎ লাভে আমি প্রীত হলাম। আপনি আসবার একটু আগেই যদুপতি আপনার কথা বলছি। একটু চা খাবেন তো? আদালত চলাকালে বিচারক কিছু খান না। ধন্যবাদ। আচ্ছা ডক্টর ওয়ান্ডারফুল, আপনাকে তো ওই অ্যাসাইলামে আটকে রেখে দিয়েছে, তা আপনি ওখান থেকে চলে এলেন কি করে? আমি পালিয়ে এসেছি, ছদ্মবেশ নিয়েছি। এই নিশ্চয়ই এখন আমার খোঁজ চলছে। এখানে বেশিক্ষণ থাকা আমার নিরাপদ নয়, তাই এক্ষুনি কোর্টের কাজ মুলতুবি ঘোষণা করে আমাকে করতে হবে। কিন্তু আপনার সাথে তো আমার খুব দরকারি একটা কথা ছিল। সে তো আমি জানি। আয়ুদান গ্রহণ করার জন্য কেউই ডাক পাঠাচ্ছে না। না না না, আমার খুব অস্থির লাগছে, অস্থির লাগছে। সেই জন্যই তো আমাকে এখানে আসতে হলো। আচ্ছা, দরিদ্র পরিবারের খোঁজ আমি পেয়েছি। হ্যাঁ, তাদের শিশুকন্যাটি মৃত্যুমুখে, ও সেভাবে চিকিৎসা করার সাধ্য তাদের ছিল না। তাই এখন মেয়েটিকে বাঁচিয়ে তোলাই অসাধ্য হয়ে উঠেছে। আজ বিকেল ঠিক
প্রমাণ আজ মিলবে। আজকে আমি উঠি। আজকের মতো কোর্ট মুলতবি রইল। চলুন আপনাকে একটু আমি এগিয়ে কেউ আমাকে এগিয়ে দেবেন না। বিচারক একা আদালতের কক্ষ ত্যাগ করে। একভাবেই আছে, একভাবে। আজ কতদিন ধরে মেয়েটা একভাবে বিছানায় শুয়ে আছে, সাড়া নেই, শব্দ নেই। উফ, কতদিন হয়ে গেল। কোমা স্টেজে এমনটাই তো হয়। ভাবো ভাবো তোমার মেয়ে ঘুমোচ্ছে, কি কষ্টটাই না পাচ্ছিল। তার চেয়ে এই অবস্থাটা তো ভালো নিশি। হ্যাঁ হ্যাঁ জেঠা, ভেতরে ভেতরে কষ্ট তো পাচ্ছি। খুকির মুখখানা দেখো, কি শান্তি, কষ্টের কোনো চিহ্ন আছে। ওর ব্রেনটা আর কষ্ট বোঝে না। কাল ডাক্তার এসে সূচ ফুটিয়ে ইঞ্জেকশন দিল, তখনও মুখটা সেই একই রকম শান্ত। যদি চোখ দুটিও মেলতো। খুকি, ও খুকি, মা রে, ওমা, একবার তাকা না মা, একবার তাকা, একটিবার তাকা না মা। ওমা, মা গো, আর কত ঘুমোবি মা? ও একটু একটু করে আমাদের মায়া কাটাচ্ছে। ওকে ডাকাডাকি করে আর কোনো লাভ নেই। ডাক্তার তো বলে দিয়েছে এখন ঈশ্বরই বর্ষা। হ্যাঁ গো, ঠাকুরের দয়ায় একজন তো আসছেন। যদি তাঁর আইতে মেয়েটা সুস্থ হয়ে ওঠে, তাই হবে। তুমি দেখো,
অনেক তো দেখলাম নিশীথ, আমার আর কোনো কিছুতেই বিশ্বাস নেই। তবু তবু যদুপতি বাবু যখন আসছেন, আসুন, কপালের কত কি তো হয়। কিন্তু উনি তো এখনো এলেন না। না, আসলে ওনার আসবার যে সময়টা ডাক্তার জানিয়েছিল না, এটা কিন্তু এখনো পেরিয়ে যায়নি। তবে আমাদের কপাল তো, অপেক্ষা করো, দেখো কি হয়। মত বদল করে যদি? হ্যাঁ, হ্যাঁ, করতেই পারে। অমন গাছাড়া ভাবে কথা বলো না তো। কোথায় মনে একটু জোর এনে দেবে, তারা কেবল হতাশার কথা। ওই হতাশাটুকুই কেবল আমার অবশিষ্ট আছে, আর কিছু নেই, কিচ্ছু না। জানো না, আমার খুকি যদি চলে যায়, আমাদের সর্বস্ব চলে যায়। সহায় সম্বল শক্তি যা ছিল সব উজাড় করে দিয়েছি। একটা কপর্তকও আর নেই। এরপর এরপর কি নিয়ে বাঁচবে? শোকের দাহ নিয়ে আর চোখের জল খেয়ে বেঁচে থাকা যায় না। আমার খুকি যদি চলে যায়, পারবে বিষ খেয়ে ওরই সঙ্গে চলে যেতে? আমি প্রস্তুত। আমিও প্রস্তুত। জ্যাঠা, জ্যাঠা, আপনি শান্ত হন, জ্যাঠা। না, জ্যাঠা, শুনুন। আপনি শান্ত হন। জ্যাঠা, আমরা জ্যাঠা। কেউ মরবো না, জ্যাঠা। আমরা বিষও খাবো না। আপনি বসুন, আপনি বসুন জ্যাঠা। আমরা কেউ মরবো না, জ্যাঠা। আমরা বেঁচে থাকলে তবে তো মেয়ের স্মৃতিটুকুও বাঁচবো। ধুকতে ধুকতে থাকতে যতদিন আয়ু থাকবে। কে? আমি যদুপতি। আসছি, আসছি যদুপতি বাবু, আসছি, আসছি। আসুন, 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 আসুন। নমস্কার। নমস্কার, আপনি অক্ষয় বাবু? আগে হ্যাঁ, ঠিকই দিদি ভাই, পায়ে হাত দেওয়ার মতন মানুষ আমি নই। আমার মন চেয়েছে তাই করেছি। আমার ছোট মাকে একবার দেখুন। হ্যাঁ, আসুন, আসুন, আসুন না, আসুন। আসুন, আসুন। ডক্টর ওয়ান্ডারফুলের কাছে আমি সবকিছু শুনেছি, আপনাদের কথাও শুনেছি। খুব ক্রিটিক্যাল স্টেজ। যে কোনো সময় যা ঘটবার ঘটে যেতে পারে। ভগবান আপনাকে পাঠিয়েছেন আমার মেয়েটিকে বাঁচিয়ে। আয়ু দান করবো বলেই তো এসেছি দিদি ভাই। কতটুকু কি পারবো আমি জানি না। আমি তো আগে আমার আয়ুদানের পরীক্ষা নিতে পারিনি, আজই আমার প্রথম পরীক্ষা। আপনি পারবেন, আমার মন বলছে আপনি আমাদের উদ্ধার করবেন। এই বিশ্বাস আর আমার ইচ্ছা শক্তি, দেখা যাক কি হয়। আমি মনে জোর পাচ্ছি, এই জোরটার কিছুটা বাড়লে আমি কাজে হাত দিই। দিদি ভাই, আপনি মেয়ের কাছে থাকুন, আমি অক্ষয় বাবুর সাথে দু একটি জরুরি কথা সেরে নিতে চাই। আসুন। একটু জল টল কিছু খান। কাজের আগে আমি কিছু খাবো, কাজের পরেও না। যদি কোনো দিন সে হয়তো হবে। আসুন। আচ্ছা, আমি যে এখানে আসবো কাউকে বলেননি তো? না না না, লোকজন ভিড় করলে ভীষণ মুশকিল। না না, কাউকে কিচ্ছু বলিনি। আচ্ছা, ওই বৃদ্ধ ভদ্রলোককে? উনি আমাদের পাশের বাড়ির জ্যাঠামশাই, একেবারে আমাদের নিজেদের পরিবারের লোকের মতোই। গত কয়েক বছর আগে না ওনার একটা অসুখের
চাই। নমস্কার। হ্যাঁ নমস্কার। যদুপতি বাবুর সঙ্গে দুটি মাত্র কথা বলেই চলে যাব। আপনার সঙ্গে আমার সঙ্গে কথা তো এখানে কেন? এটা তো আমার বাড়ি নয়, যা বলবার আমার বাড়ি এসে বলবেন। কিন্তু আপনার বাড়িতে যাই এটা আপনি চান না। যাওয়ার ইচ্ছে নিয়ে বেশ কয়েকবার আপনাকে ফোন করেছিলাম, আপনি আমাদের সঙ্গে কথা বলতে চাননি। তাই এখানে এলেন? হ্যাঁ, এটা সত্যি কথা বলি, আজ বিকেলে যখন বাড়ি থেকে বেরোলেন তখন থেকেই আপনাকে ফলো করে যাচ্ছি। আপনার অনুমতি পেলে জাস্ট দু চারটে কথা বলবো। না, এই বাড়িতে বসে কথা বলার অনুমতি একমাত্র এই অক্ষয়বাবু দিতে পারেন। বাড়িটা আমার। কাকু, 2 মিনিট মোটে নেব। কি বলবো আমি কিছু। আচ্ছা, আমি দেখছি। যা বলবার 2 মিনিটের মধ্যেই বলুন। তার আগে বলুন ভাই, আপনারা কারা? আমরা দুজন খুবই নিরীহ, কর্মহীন, রোজগার। তা আমি কি করতে পারি? আমরা আপনার মতো মহাপ্রাণ মানুষকে নিয়ে একটা আশ্রম খুলতে চাই। আশ্রম? নাম দদিচি আশ্রম। হ্যাঁ হ্যাঁ, দদিচি আশ্রম, দদিচি আশ্রম। ফোনে আপনারা অনবরত আমাকে ঝামেলা পাকিয়ে গেছেন। আপনাদের চুক্তিপত্রে সই করার জন্য পিড়াপিড়ি করেছে। এই তো চুক্তিপত্র আমরা সঙ্গে নিয়ে এসেছি। আপনাকে তো বারবার বলেছি আপনাদের আমি এসবের মধ্যে নেই। আপনারা কোনো কথাই আমার কানে তুলছেন না। কেন এরকম করছেন ভাই? প্লিজ আমাকে ছেড়ে দিন। আচ্ছা কাকু, আমরা কি খারাপ কাজটা করতে যাচ্ছি? উনি নিজের আয়ু দান করবেন, দদিচিমণিও আয়ু স্বরূপ নিজের অস্থি দান করেছেন, তাই উনাকে মহান করে দেখানোর জন্য আমরা দদিচি আশ্রম খোলার কথা ভাবছি। কনসেপ্টটা কি চমৎকার বলুন। আশ্রম হলে ভক্ত সমাগম হবে, আমরাও 2-4 পয়সা পাবো। প্ল্যানটা কি খারাপ কিছু? আচ্ছা, ওর ব্যাপারে আমি কি বলবো বলুন তো? কি মুশকিল, ওকে ছাড়া তো এই কাজ হয় না। একটা এত বড় একটা মহৎ উদ্দেশ্যটাকে উনি কিরকম তাচ্ছিল্য করছে। পায়ে ধরে ডাকছি, ও কিরকম বেঁকে বসে আছেন দেখছেন। মরণাপন্নকে আয়ুদান করছেন, আমরা বেকাররা মরার পথে আমাদের আয়ুদান করবেন না? বলুন তো। আমাকে নিয়ে আপনারা ব্যবসা খুলতে চাইছেন? আরে ব্যবসায়ী যদি বলেন তাতে তো আপনারও ভালো শেয়ার থাকবে। চুক্তিপত্রটা পড়ে ওই দেখুন না। চুক্তিপত্র পকেটে নিয়ে আপনারা এখান থেকে চলে যান। কি আরম্ভ করেছেন একজন ভদ্রলোকের বাড়ি এসে? ওনার মেয়ে অসুস্থ, প্লিজ আপনারা যান। বেশ, যাচ্ছি, চলুন। আমি এখনো কাউকে আয়ুদান করি। আমি যদি এই কাজে সফল না হই আপনাদের কি লাভ হবে? সেটা আমাদের ভাবা আছে। আপনি আয়ুদানে সফল হন বা না হন, আমরা আপনাকে একটা স্কিমে ফেলে সাফল্য বের করে নেব। ও, কোমর বেঁধেই বিজনেসে নেমেছেন বলছেন? দুঃখী বেকার, অথচ এসেছেন একটা মোটর গাড়ি হাতে। ওটা সেকেন্ড হ্যান্ড কার স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনারা আসুন ভাই। বেশ, যাচ্ছি। তবে একটা প্রশ্ন স্যার, আর কোনো পার্টি কি আমাদের থেকে বেটার অফার দিয়েছে? মোটা কিছু ফেলবার সুযোগ পেয়েছে? আপনাদের ভাষা ক্রমশ খারাপ হচ্ছে, প্লিজ যান। হ্যাঁ, যাবো না তো কি, এখানে বসে ফালতু আপনাকে তেল মারবো না। তবে একটা কথা, যদি আমাদের তাপ্পি মেরে অন্য পার্টির সঙ্গে ভিড়ে যান, আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। চলি। অভাবে লোভে চারিদিকটার পরিবেশটা কি দূষিত হয়েছে। এর মধ্যে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বেড়ে উঠে, তারাও তো রোগগ্রস্ত হয়ে পড়ছে। তবু এর মধ্যে এই সমাজে যতটুকু ভালো আছে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। এবার আমি যে জন্য এসেছি সে কাজটি সেরে নিতে চাই দিদি ভাই, কিন্তু কতটা আয়ু আমি দেব? আপনি যা ভালো মনে করেন। যদুপতি বাবু, আমি একেবারে সম্বলহীন। থাকার মধ্যে আছে এই বসত বাড়িটা আর প্রাইভেট টিউশনির কিছু পয়সা পাই। আমি ঠিক করেছি এই বাড়িটা বিক্রি করে দেবো, না হলে দেনা শোধ করতে পারবো না। খুবই ব্যাপারে তো ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আপনি যদি 2-4 মাসের আয়ু ওকে দান করেন, আমি সেই সময়ের মধ্যে খুকিকে সুস্থ করে তোলার শেষ চেষ্টাটা করে দেখব। তখন আমার খুকি নিজের আয়ু নিয়ে নিজের চুরি নিজে। চলুন ফুকির কাছে যান, ফুকির কাছে। মা, আমার যত সামান্য নিয়ে তোমার কাছে এসেছি মা, তুমি আমাকে ফিরিয়ে দিও। বড় অসুখ করলে যে সংসার কাউকে বাঁচিয়ে রাখতে পারে না, সেখানে তুমি কেন এলে মা? ভগবানই বা কেন ছেলে পাঠালেন তোমার? এই
পৃথিবীটা কিছুতেই বাসযোগ্য হবে না যদি তোমার মতন অসহায়ভাবে শিশুরা চলে যায়। পৃথিবীর অধীশ্বরদের কাছে আমার একটাই মিনতি, দয়া করে স্মরণে রাখুন, চিলড্রেন ডিজার্ভ দ্য বেস্ট। মা, আপনি মেয়ের শিয়রের কাছে আসুন, মেয়ের শরীরে হাত রাখুন। আমি আমার ইচ্ছা শক্তির জোরে আমার আয়ুষ্কাল থেকে এই শিশু কন্যাটিকে 1 বৎসরের আয়ু দান করলাম। আমি আমার আয়ুষ্কাল থেকে এই শিশু কন্যাটিকে 1 বৎসরের আয়ু দান আমাকে আমাকে কেউ পিছু ডাকবেন না, আমি এখন চলে যাব। ওগো, দেখো দেখো, খুকি তাকিয়েছে। আমার খুকি চোখ মেলেছে। কতদিন পর খুকি তাকালো। আমার খুকি, আপনি পেরেছেন, আমার খুকি তাকিয়েছে। আমার খুকি পিসি, হ্যাঁ?
অবিনাশের কাছে গিয়েছিলাম, ওর সঙ্গে আমি নানা বিষয়ে পরামর্শ করে থাকি, তাই দিনেন অবিনাশেরই শালার ছেলে। নমস্কার, আপনারা দাঁড়িয়ে আছেন, বসুন না। না ঠিক আছে, তো অবিনাশের চেষ্টাতেই আমি ওকে পেলাম। ওকে আমি সব কথাই বলেছি, শুনে শুনে ও নানান রকম খোঁজ খবরও নিয়েছে। তা দিনেন তো অভয় দিচ্ছে। হ্যাঁ, কয়েকটা কারণেই অভয় দিচ্ছি। এরকম ক্ষেত্রে বাড়ির লোকজন ভাবতেই পারেন মানুষটি সুইসাইড করলো। আরে ওর দেখুন, পুরো কথাটা এত তো উতলা শোন। হবেন না। আগে কান্নাকাটি করিস না। আমরা তো আছি নাকি? দেখুন, সেরকম কিছু হলে, সিরিয়াস কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলে নানা সোর্স থেকে সে খবর আমাদের কাছে আসতো। হ্যাঁ। আর তাছাড়া উনি লিখে রেখে গেছেন, অস্থির লাগছে তাই একটু বেরুলাম, ভেবো না। কোনো সুইসাইড নোটে ভেবো না, না, এ জাতীয় কথা থাকে না। আত্মহত্যার ইচ্ছে মনে প্রবল হলে নিকট পরিজনদের সম্পর্কে সে কিছুই ভাবে না। তার মায়া, বিচারবোধ সব লোপ পায়। নইলে কোনো মা তার দুধের শিশুকে ফেলে রেখে গলায় দড়ি দেয় না। কিন্তু উনি হঠাৎ বড় রকমের একটা মানসিক আঘাত পেয়েছেন, তো তার ফলে যদি কিছু একটা তাতে কি হয়েছে? শুনুন শুনুন, এরকম ক্ষেত্রে আগে থেকে যদি কেউ কোনো রকম ঘটনা যদি ঘটেও থাকে, তাহলে আর কিছু করার নেই। এই রকম ক্ষেত্রে উনি এরকম করতেই পারেন, এবং সেই ক্ষেত্রে আমরা আছি তো, আমরা দেখে নেবো সেটা। হ্যাঁ, ঠিকই আছে। ঠিকই বলেছে। হ্যাঁ। আচ্ছা, তুমি যখন এতটাই সাহস আমাদের দিচ্ছ, হ্যাঁ, তাহলে আমি একটুখানি বলি। আচ্ছা, এই ধরনের সুইসাইড করতে গেলেও হ্যাঁ, যদি হ্যাঁ। কেউ যায়, তাহলে কি তার কোনো ওই ডিপ্রেশন বা এই ধরনের ব্যাপার কিছু থেকে থাকে? না না, আগে থেকে এই ধরনের ঘটনা যদি কেউ না ভাবে, হ্যাঁ। তাহলে তার কোনোভাবেই ডিপ্রেশন আসার কথা না, এবং তিনি আত্মহত্যাও করবেন না। তবে এক্ষেত্রে আমি বলতে পারি, উনি কোনোভাবেই সেই দিকে যাচ্ছেন না। হ্যাঁ, ওর মাথায় আসলে নানান রকম উদ্ভট কল্পনা জাগতো, তো সেই জন্য। না না, ওসবের সঙ্গে ডিপ্রেশনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা। ডিপ্রেশন এক মারাত্মক ব্যাপার। বাড়িতে কারুর মধ্যে অবসাদের কোনো লক্ষণ দেখলে তৎক্ষণাৎ তার চিকিৎসা করাতে হবে। আমরা একটা মারাত্মক ভুল পথে চলি। শরীরের স্বাস্থ্য ভালো করা নিয়ে যতটা ভাবি, মনের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে ততটাই ক্যালাস। আর দেখুন, এই ব্যাপারে অ্যালার্ট হলে এত আত্মহত্যা ঘটে। এইটা তুমি খুব দরকারি একটা কথা বলেছো। এসব ডাক্তারদের বিষয়, তবে পুলিশের কাজেও আমাদের এই ব্যাপারে কিছুটা ভাবতে হয়। যাকে এ সময় সব কথা থাক, আমি উঠি। আর হ্যাঁ, মিসিং স্পটকে আমি আরো তৎপর হতে বলে দিয়েছি। আশা করছি ওকে আজ সন্ধ্যের মধ্যেই আপনি কাছে পাবেন। ভগবান যেন তাই করেন। আমাদের ক্রেডিটটা সব ভগবানকে দিয়ে দেবেন। ওনাকে যদি সুস্থ মতো পায়, আপনারাই তো আমার ভগবান। না, এরপর আর কথা নেই। আসি, আমার ফোন নাম্বারটা আপনাকে দিয়েছি, হ্যাঁ। দরকার মনে করলেই কন্ট্যাক্ট করবেন। অবশ্যই। চলি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। বুঝলে চারু, দিনের কথায় কিন্তু আমি বেশ কিছুটা ভরসা পাচ্ছি। কি জানি বর্দা, আমার মনটা কোনো কিছুই বুঝতে চাইছে না। ওর যদি সেরকম কিছু না হয়েই থাকে, তাহলেও একটাও ফোন করছে না কেন? কোথাও কোনো কারণে একটু দেরি হলেই আমাকে ফোন করে জানায়, বরং এই ব্যাপারেও একটু বাড়াবাড়ি করে। এই মানুষটা একেবারে চুপ। না, কথাটা তুই ঠিকই বলেছিস। যে দিনে থাকতে থাকতে যদি কথাটা একটু তুলতি, তাহলে ও কি বলে একটু শুনতাম। আমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারছি না। উনি বাইরের মানুষ হয়ে কি বলবেন? না না, বলো তো? সেটা তুই ঠিকই বলতেই পারিস, কিন্তু দেখ, দিনের কথাগুলোর কিন্তু লজিক আছে। সব কি লজিক মেনে হয় বর্দা? হ্যালো। না, আমি দিনের, আমি যদুপতির বর্দা। কখন? হ্যাঁ, বলুন। বলুন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। ফোনে কি শুনলে বর্দা?
করে আছো কেন? বলো না কি শুনলে? মিনিট 15 আগে বড় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকে বলছে একটা লোক নাকি একটা চলন্ত লরির সামনে ঝাঁপিয়ে পড়েছে, এমন ভাবে স্ম্যাশ হয়েছে যে বডি আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো ওই লোকটির চেহারা আর বয়সের সঙ্গে যদুপতির কিছুটা মিল আছে। এখন কান্নাকাটির সময় নয়। ওরা এক্ষুনি থানা থেকে ফোন করে জানালো যে ও একবার থানায় যেতে, বডি আইডেন্টিফিকেশনের জন্য যেখানে যেতে হবে তার ব্যবস্থা ওরাই করবে। কেন যাবো? কেন যাব মানে? নিয়ে কি হবে? আচ্ছা তুই ধরেই নিলি যে আমাদের মানুষটা চলে গেল। তোকে যেতে হবে না, আমি তোকে তোর বড় বৌদির কাছে রেখে আমি যাবো। তা হয় না বড়দা। মানে কি বলছিস তুই? আমরা কেউ যাবো না, কেন চুপ করে বসে থাকবো? তুমি কি ওই দৃশ্যের সামনে গিয়ে দাঁড়াবে? এখন কি আমি তোমাকেও হারাবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু শান্ত দিনে একটু সঙ্গে একটু পরামর্শ করি। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো দিনেন, দিনেন এই মাত্র লোকাল থানা থেকে এক্ষুনি একটা ফোন পেলাম। যদুপতির বয়সী একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওরা এক্ষুনি একবার বডি আইডেন্টিফিকেশন জন্য থানায় যেতে বলছে। কিন্তু শুনে তো শরীরটা এমন অবস্থা লাগছে, কি করবো বুঝে উঠতে পারি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। এই শোন, দিনেশ বললো যে ও থানাকে কন্ট্যাক্ট করে তারপর আমাদেরকে ফোন করবে, বেরোতে হলে তারপর তোর বড় বৌদিকে একবার। হ্যালো হ্যালো, শুনছো শুনছো? শোনো, তুমি একটা কাজ করো তো, টিভিটা একটুখানি অন করে নিউজ চ্যানেলগুলো থেকে লক্ষ্য রাখো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি আর কিছু বলছি না। আর শোনো, এই বাড়ির ফোনটাকেও কিন্তু একটুখানি ফ্রি রাখতে হবে যদি খুব দরকারি ফোন আসে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি। আচ্ছা, আমরা থানাকে একটা ছবি দিয়েছিলাম, এই পুলিশের কাজ, নিশ্চয় সেটা হারিয়ে ফেলেছে। ও ওরা আবার একটা ফুল সাইজ ছবি দিয়েছিল, আমরাও আবার একটা হাফ পাস্ট, একটা ফুল সাইজ ছবি পেলে ওদের একটা কাজের সুবিধা একটুখানি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি, পরনে কি ছিল? সাদা পাজামার পাঞ্জাবি। পাজামার পাঞ্জাবি না, ও তো চশমা পরে না। না, ওর হাতে কোনো আংটি ছিল না। ও অশেষ ধন্যবাদ দিলে, অশেষ ধন্যবাদ। যাহা বাঁচা গেল বাবা, শান্তি। যদুপতি না, এই ভদ্রলোকের পরনে দুটি চোখে চশমার হাতে আংটি ছিল। খবরটা শুনে আমরা আশ্বস্ত হচ্ছি, কিন্তু যে বাড়ির মানুষটা এইভাবে চলে গেলেন তাদের মনের কি অবস্থা তা আমি বেশ টের পাচ্ছি বড়দা। অবশ্য তুই ঠিকই বলেছিস। দরজা খোলা আছে থেকে জানান না দিয়ে ঢুকে পড়লাম কাকিমা। ঠিক আছে, আসুন আসুন ভাই, বসুন বসুন। বসবো তো বটে, আমার সুগারটা ধরা পড়েছে, নইলে বসে এক প্লেট মিষ্টিও খেয়ে নিতাম। বটা, ভাবছেন আপনাদের এই দুঃসময় আমি এভাবে কেন কথা বলছি? নিশ্চয়ই ভাবছেন আমি রাইট। ঠিক ঠিক ভাই, তাই ভাবছি। আপনি আমাদের এই অসময়ে যখন হাসি মুখে। না বড়দা, এইখানে একটা মিস্টেক করে ফেলি। আমি তো আপনাদের এই অবস্থার কথা বিন্দু বিসর্গও জানতাম না, ঘরে ফিরে এই মাত্র জানতে পারলাম। ঘুম থেকে উঠেছি রাইট অ্যাট 6, ব্রাশে পেস্টটি লাগিয়েছি, ওদিকে বউ বলছে চা রেডি। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল। ফোনে আমার বোনাই বলল তার বাবা মারা গেছে, শ্মশানে নিয়ে যেতে হবে, ইমিডিয়েটলি চলে এসো। বড়দা, এই মরা মানুষ সম্পর্কে বিরূপ কথা বলতে নেই, কিন্তু না বলেও থাকতে পারছি না। ওই হাড় গিলে পুরোটার মতো তিলাবাচ্চার খরচ দুটো হয় না। বেশ কয়েকবার আমার মুখের উপর আমাকে হামবাকে বলেছে, আপদ গেছে না সংসার জুড়িয়েছে। কিছু মনে করবেন না ভাই, আমার মনে হচ্ছিল আপনি বোধহয় আমাদের জন্য ভালো কোনো খবর এনেছেন, সেটা যদি। বড়দা, হাত জোর করে একটা রিকোয়েস্ট করব, দয়া করে কথার মাঝখানে আমাকে হল্ট করিয়ে দেবেন। দেখবেন আপনি যেখানে চাইছেন আমি ঠিক সেখানে পৌঁছে যাব, কিন্তু তার জন্য তো
একটু ধৈর্য ধরতে হবে, জাস্ট এ লিটল পেশেন্স। কি বোঝাতে পারলাম কাকিমা? আপনার কাছে পয়েন্টটা ক্লিয়ার? পুরো আবদার ছিল সেটে যাওয়ার পর গাড়ি নয় কাঁধে চড়ে শ্মশানে যায়। পাক্কা 2.5 মাইল ওই লাশটা টেনেছি, টেটিয়াপুরের লাশটা শ্মশানের চাতালে ফেলে একটু জিরিয়ে নিচ্ছিলাম। হঠাৎ দেখি আমার বাজারে থুম মেরে বসে আছে যদুপতি। নইলে আমার কে, না হলে কি আমি এতটাই গাধা যে আপনাদের এই দুঃসময় আমার বোনায়ের বাবা চিঠে তোলার গল্প শোনাতে আসবো? উনি ওখানে কেন সেটা আপনি জিজ্ঞাসা করলেন না? ও কাকিমা, 2-3 বার জিজ্ঞাসা করেছে কিন্তু উনি কোনো কথারই কোনো উত্তর দিলেন না। ওখানকার কয়েকজন লোকের কাছ থেকে জানলাম একটা ছোট্ট মেয়ের দাহ কার্যের সময় উনি নাকি ওখানে সর্বক্ষণ ছিলেন। তারা কখন কাজ ছেড়ে বাড়ি চলে গেছেন, কিন্তু উনি হায় বসে আছে। বুঝলি চারু, অক্ষয় বাবুর মেয়ে খুকির সৎকার কর্মে শ্মশান সঙ্গী হওয়ার জন্য ওই মাঝ রাত্রিরে ও বেরিয়ে গিয়েছিল। কাল সারাক্ষণ চুপচাপই ছিল, তার মধ্যে যেটুকু কথা বলেছে তা সেই খুকিরই কথা। আমার মনে হয় যদুপতি এখনো বোধহয় ওইখানে চুপটি করে বসে আছে। যদুপতির মতো মানুষের পক্ষে কিচ্ছুটি অসম্ভব না। আমি বরঞ্চ একবার ওখানে গিয়ে দেখ। আমার মনে হয় গিয়ে কোনো লাভ হবে না। বাট কেন ভাই? কারণ মিনিট 10 পর যদু কাকু তো ওখান থেকে উঠে চলে যান। আমি তো তখনও জানি না উনি গৃহত্যাগী হয়েছেন। ভাবলাম বাড়ি ফিরে যাচ্ছেন। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, কাকু বাড়ি যাচ্ছেন? উনি আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এই বলে না উনি চলে গেলেন। আমার মনে হয় ব্রেনের গোলমালে কাকুর স্মৃতিশক্তি ড্যামেজ হয়েছে। বাড়ির লোকজন কাউকে চিনতে পারছেন না। এইরকমটা কিন্তু হতে পারে। জানি বড়দা, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু পথে ঘাটে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, অথচ মেসেজ স্কোয়াডে চোখে পড়ছে না। কতক্ষণ ঘুরবে এইভাবে? আর তাছাড়া রাস্তার লোকে এই ধরনের অবস্থা দেখে তাদেরকে থানায় নিয়ে যায়। এ মনে হচ্ছে একটা মহা আড্ডায় পড়া গেছে। আর আমিও বা এখানে থেকে কি করব? এ সময় বাইরের লোকজন খুব একটা ভালো লাগে না। আমি বরং চলি কাকিমা, চলি। আপনার কাছ থেকে ওনার এই খবরটা আমাদের খুব দরকার ছিল। সেই জন্যই তো এলাম কাকিমা। দরকার পড়লে আবার ডাকবেন, কোনো হেজিটেট করবেন। বড়দা, আচ্ছা দরকার হলে আমি আসবো, কোনো চিন্তা করবেন না। আরে বাবা, যত কাকু ঠিক করে আসবেন। কোথায় যাবেন? হ্যালো, ও দিনেন? হ্যাঁ, আমি তো এখন এই বাড়িতেই আছি। ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। দিনেন আবার হঠাৎ কেন আসছে কিছু বললো না? এসে আবার কি শোনাবে কে জানে? কি শোনাবে তা তুমি বুঝতে পারছো না? না 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 চারু, আমি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আশা রেখে চলি। বেশ, অপেক্ষা করো তাহলে। আবার কান্নাকাটি শুরু করে। কাঁদিস না। আচ্ছা, ও তো এখনই এসে ও এসে কি বলে সেটা শুনি আগে। চুপ কর চুপ কর চুপ কর। আমি তো আছি। মা চলে যাবার সময় তোকে আগলে রাখতে তো আমাকেই বলে গিয়েছিলেন নাকি? আসুন। তুমি কাকে নিয়ে আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি। যদুপতি, আমাদের এইভাবে ফেলে রেখে তুমি পালালে। আমরা কি এমন মহাদোষ করেছি? বাড়ির কথা ভুলে থাকতে পারলে? তুমি কথা বলছো না? ও দিনেন, কি ব্যাপারে কথা বলছে না কেন? বাড়ি ফিরে আনন্দে কেমন বাক্কি হারা হয়ে গেছি বড়দা। তাই বলো? আমি তো মহাভাবনা করে গিয়েছিলাম। খেয়েছো কিছু সারাদিনে? বলেছিলাম ওকে আজ সন্ধ্যের মধ্যেই কাছে পাবেন। আমিও তো বলেছিলাম ওকে কাছে পাইয়ে দিলে আপনারাই আমার ভগবান। আচ্ছা যদুপতি, তোমাকে এখনো কিরকম একটু অন্যরকম লাগছে। সেই ফুর্তি কোথায়? কিরকম গুটিয়ে আছো মনে হচ্ছে। একটু লাজুক লাজুক লাগছে না? তা লাগছে বই কি? দেখছেন না আমি লজ্জায় মুখই তুলতে পারছি না।
কি বলছে দিনেন বাবু? হ্যাঁ না মানে উনি না 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 আপনি বলবেন না, কেন? খবরদার বলবেন না। কেন? দিনের বলে বলতে দাও। দোষটা কি? উনি কিডন্যাপ হয়েছে। কি কেন বলতে গেলেন? এই বুড়ো বয়সে কিডন্যাপ কি লজ্জার কথা না? আরে মশাই, সব বয়সের লোকই কিডন্যাপ হতে পারে। তাহলে লজ্জার কিছু নেই বলুন। একদম একদম। কারা কিডন্যাপ করলো আর কেন? ওই যে দধিচি অস্ত্র, ও, সেই হ্যাঁ, দধি। ওর থেকে একটা গাড়ি নিয়ে এসে আমাকে তুলে নিয়ে ওখান থেকে চলে গেল। আর সত্যি আটকে রেখে দিয়েছিল ওদের চুক্তিপত্রে আমি সই করি, কিন্তু আমি তো সই করিনি, তাই আমাকে আটকে রেখেছিল, কিন্তু কোনো টর্চার করেনি। হ্যাঁ, লোকগুলো আনাড়ি, আর তার উপর ভীষণ ভীতি। সব কটা পালিয়েছে, ওরা আর ওর ধার ঘেসবে না। তবে ওরা ধরা পড়বেই, ওদের নিয়ে ভাববেন না। এই অবস্থায় চারু তোমাকে কি করে ফোনটা করি বলো তো? তাই তো, এবার ব্যাপারটা আমি সব বুঝতে পেরে গেছি। কিন্তু চারু আমরা আটকে থেকে না খুব একটা ভালো কাজ হচ্ছে জানো। আমরা আয়ুদানের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, আমরা একটা সিদ্ধান্তেও পৌঁছতে পেরেছি। আচ্ছা তুমি ওই আমরা আমরা বলছো, তুমি একা কিডন্যাপ হওনি? সরি, বলতে ভুলে গেছি, ওর সঙ্গে একজন ব্যক্তি ছিলেন, একটু ক্রেজি টাইপ, মাথায় জজ সাহেবের উইক পরে থাকেন। সে তোমার সঙ্গে ছুটে গেল কি করে? জুটে যাবে না, খুকি চলে গেল তো, খুকি চলে গেল। ডক্টর ওয়ান্ডারফুলি তো আমার পাশে থেকে নানা রকম বুঝিয়ে সুঝিয়ে আমার মনটা না ভালো করার চেষ্টা করছে। কিন্তু দেখো ওই যে ছেলেগুলো দুষ্ট হলে কি হবে, আমাকে কিন্তু চমৎকার খাইয়েছে, আর একজন খাওয়ার সময় একটা ব্রহ্ম সঙ্গীত শুনিয়েছে। আচ্ছা তা উনিও তো তোমার সঙ্গে গিয়েছিলেন, তাকেও তো কিডন্যাপ করেছিল। হ্যাঁ তারপর তিনি গেলেন কোথায়? হ্যাঁ তিনি এসে যাবেন এক্ষুনি, কিন্তু আপনার তো অনেক কাজ ফেলে বললেন চলে এসছেন। আচ্ছা, নমস্কার। না না, তুমি চলে যাবে কি? সে হয় নাকি? এইভাবে যাওয়া যায়? অসম্ভব। হ্যাঁ। একটু চা মিষ্টি খেয়ে তবে কিন্তু উঠবে। বিশ্বাস করুন, খুবই জরুরি একটা ডিউটি রয়েছে, পরে আমি এক সময় অবশ্যই আসবো, তখন হবে কোন। ঠিক আছে, তোমাকে আটকাবো না, তুমি কাজের মানুষ, এসো কিন্তু। অবশ্যই আসবো। চলি হ্যাঁ। চলি যদুপতি বাবু। মেনি 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 থ্যাঙ্কস। ওয়েলকাম ওয়েলকাম। এই ডাক্তার ওয়ান্ডারফুল বড়দা এক্ষুনি আসছে, ও তো চটি ছিঁড়ে গেছে, এলো বলে। ও, আচ্ছা। ওই যে ডক্টর ওয়ান্ডারফুল। লাগছে গো, আরে আমার লাগছে। ওরে বাপ রে বাপ, বলছি ছাড়তে দাও। এই ছেড়ে, এই ছাড়, ধর কালকা হট। আমার চটি সারানো হলো না, আমি আবার কিডন্যাপ হতে চলেছি। এরা কারা? আরে যে পাগলখানায় ছিলাম হ্যাঁ। সেখানকার লোক। খুঁজতে খুঁজতে ঠিক পাকড়েছে। দিনে দুবার কিডন্যাপ, কেউ শুনেছে কখনো? আচ্ছা ওনাকে আপনারা আটকে রেখে দিয়েছেন কেন? এই মূর্তিটিকে রাস্তার ভিড় ঠেলে ঠেলে তবে এখানে আনতে পেরেছি। যা বলবা ঝটপট বলুন, বলে চলুন। বিগ উইক ম্যান। হ্যাঁ, সংক্ষেপে বলছি মিস্টার যদুপতি কাল তার আয়ুদানের পরীক্ষায় পাশ করতে পারেন। এ সম্পর্কে তার সঙ্গে আমার সওয়াল জবাবের পর আমার রায়টি আমি ঘোষণা করেছি, রায়টি আপনাদের শোনাচ্ছি। এ বাবা, চটি হাতে বিচারক কখনো রায় দেয় না। এই চটিটা ধর, হ্যাঁ চটিটা ধর। এই না, একদম বাড়াবাড়ি করবেন না। এই চটি আমি ধরবো, এটা আমাদের ডিউটি। বিগ কুইক ম্যান। হ্যাঁ, এমত অবস্থায় আমার রায়টির সার বস্তু আপনি শুনিয়ে দিন না মিস্টার যদুপতি। রাইটে হচ্ছে আমাদের আয়ুধানের কাজটি বন্ধ থাকবে না, চলবে আমরণ। আবার সেই আয়ুধান? আচ্ছা এত কিছু ঘটে যাবার পর তার থেকে তুমি শিক্ষা পেলে না? বুঝতে পারছে না, বুঝিয়ে বলুন। সব বুঝতে পেরে গেছি। আরে বাবু, আমি আগে যেভাবে আয়ুধানের কাজটা করতে গেছিলাম এখন আর সেভাবে কাজটা করব না। করবে কিভাবে? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের জন্য কাজ করে যাব, এটাই তো শ্রেষ্ঠ আয়ুধান। তুমি তো তাই করেই চলেছো, এবার নতুন কথা কি? হ্যাঁ চারু, নতুন আছে। এবার আমি আর একা নই, তোমরা সবাই মিলে কাজে হাত লাগাবে। এই পৃথিবীর মাটিতে যারা চোখের জল ফেলে যেতে বাধ্য হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।
সবাই মিলে, সবাই মিলে। ঠিক ঠিক, কেবল নেবে না, এ সমাজ থেকে কেবল নেবে 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 নেবে, সমাজকে কিছুই ফিরিয়ে দেবে না, হবে না। এ কাজে তোমরা কেউ আলস্য দেখাবে না, কোনো ফাঁকি চলবে না। মনে রাখবে, যদি আলস্য দেখাও, ফাঁকি দাও, কাজটা এড়িয়ে যাও, তাহলে আমি আদালত বসাবো, তোমাদের বিচার হবে। আমার এই মহামান্য বিচারকের উইকটি আমি মিস্টার যদুপতির মাথায় পরিয়ে দিচ্ছি। যান, বিচারকের আসনে গিয়ে বসুন। সাইলেন্স। এবার আদালতের কাজ শুরু হবে। হ্যালো, নমস্কার। সোনারপুর আপনজনের তরফ থেকে আপনাদের কাছে বিশেষ ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখলেন সোনারপুর কৃষ্টি সংসদ আয়োজিত এবং আমাদের সংগ্রামজিৎ সেনগুপ্ত পরিচালিত আয়ুর্দান আজকের তৃতীয় দিনে। এই কণ্ঠস্বরটি আপনাদের যিনি দেন, তিনি এতক্ষণ মঞ্চে তার অভিনয়ের দক্ষতা দ্বারা আপনাদের মুগ্ধ করে রেখেছেন। সেই সংগ্রামদা আমাদের সোনারপুর আপনজনেরও তিনি সহসভাপতি। তাই আমি আজকের ওনাকে সম্বর্ধিত করার জন্য আমি আপনজনের থেকে তিনজনকে আমি ডেকে নিচ্ছি। আপনি আসবেন। চণ্ডীচরণ ব্যানার্জি, প্রবীর মজুমদার এবং আপনজনের একজন আপনজন রতিন চক্রবর্তীর নাট্যচিন্তা সম্পাদক। আমি এই তিনজনকে মঞ্চে আহ্বান করছি, আপনারা একটু চলে আসুন। আসুন। হ্যাঁ, আপনজনের যারা মহিলা সদস্য আছেন আপনারা চলে আসুন। আমরা এখন সংগ্রামী সেনগুপ্তকে আমরা সম্বর্ধনা দেব আপনজনের তরফ থেকে। পুষ্পস্তবক দিচ্ছেন আমাদেরই আপনজনের সদস্য এবং আপনজনের একদম প্রাণধার শ্রী চণ্ডীচরণ ব্যানার্জি। আমি এবার ডাকছি প্রবীর মজুমদারকে আপনজনের তরফ থেকে একটি মেমেন্টো তুলে দেওয়ার জন্য সংগ্রামজিৎ সেনগুপ্তর হাতে।